আমি যখন একটা স্টুডেন্টকে জাজ করবো, আমি তাকে সিজিপি দিয়ে কখনো জাজ করবো, এটা আমি পার্সোনালি মনে করি। আমাদের সিলেবাস প্রবলেম আছে, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, তোমাদের কতগুলো কোর্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে আর কতগুলো কোর্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন না। ইউনিভার্সিটির র্যাঙ্কিংও ম্যাটার করবে না এখানে, ইনফ্যাক্ট ডিপার্টমেন্টের পারফরমেন্সও ম্যাটার করবে না, ম্যাটার করবে প্রফেসরটা মানুষ হিসেবে কেমন, ইজ হি আ গুড হিউম্যান বিং, সে কি তোমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারবে কিনা। আমি একটা রিসার্চ করব যেটা মানুষের কাজে আসবে, সোসাইটিতে কাজে আসবে, যেটা একটা ইম্প্যাক্ট ফেলবে, তখন ইন্সপিরেশনটা আরো বেশি কাজ করবে। ওকে, আই এম ডুইং সামথিং রিয়েলি রিয়েলি মিনিংফুল। I don't see any difference between 3.9 and 2.9. আমি কোনো ডিফারেন্স দেখি না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আব্দুল ফাত্তাহ, বর্তমানে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। আজকে এই পডকাস্টের হোস্ট হিসাবে থাকছি আমি। আমাদের অতিথি হিসেবে রয়েছে রফিউল কবির ভাইয়া, যিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি অফ ইউএসএতে রয়েছে। আজকের পডকাস্টটি সামনে আগানোর জন্য আমাদের সাথে কো-হোস্ট হিসেবে রয়েছে রুবায়েত তাহসিন এবং আকিব আল মুঈদ। রুবায়েত তাহসিন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুবায়েত ইসলাম তাহসিন। আমি বর্তমানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ত্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। আকিব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আকিব আল মুঈদ। আমি বর্তমানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। আমরা দেরি না করে সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, প্রথমেই আমি আপনার একাডেমিক জার্নি সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার স্কুল, কলেজ এবং ভার্সিটি সম্পর্কে। ওকে, সো আমার এসএসসি এইচএসসি হচ্ছে 2005 and then 2007, সো আমি আসলে অনেক বুড়া। আমার স্কুল কলেজ বোথ ফ্রম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ডিআরএমসি। আচ্ছা। তো এরপর আমার আহসানুল্লাহতে আমি অ্যাডমিট হই হচ্ছে 2007-এই, মানে যেই বছর আমি এইচএসসি দিছিলাম আর কি। সো আমি হচ্ছে ফল 07 ব্যাচ। আচ্ছা। সো ট্রিপলি 20th ব্যাচ অ্যাকচুয়ালি। তো আহসানুল্লাহ শেষ, তো ওখান থেকে পাশ করার পর এরপরে লাইক 2 years এর একটা গ্যাপ ছিল ইউএসএ যাওয়ার আগে। তো ওই সময় হচ্ছে কি আমি জিআরই আমি অ্যাকচুয়ালি দেশে কোনো জব করি নাই, বাট আমি জিআরই পড়তেছিলাম। ওই সময় আমি জাহাঙ্গীরনগরের আইবিএতে এমবিএ করছিলাম আর কি। তখন কাইন্ড অফ সবাই এমবিএর দিকে একটু ঝুঁকতেছিলাম। আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস গিভ ইট আ শট অর সামথিং। তো তখন আমি ওই 2 years আমি এমবিএটা করি, এবং এমবিএটা শেষ হওয়ার সাথে সাথে আমি তখন কাইন্ড অফ ওই সময় ইউএসএতে চলে যাই আর কি। মানে আমার ইউনিভার্সিটি অফ টোরন্টোতে আমার মাস্টার্সের টিউশন স্কলারশিপ ছিল, তো আমি তখন ইউএসএতে আসি, এন্ড সেটা হচ্ছে গিয়ে লাইক 2014-এ। সো ইউএসএতে আমি আসি অলমোস্ট মোর দেন 10 years। আচ্ছা। তো ওখানে আমার মাস্টার্স শেষ করি আমি 2016-এ। এরপরে আমি মিশিগানেই 2.5 বছর জব করি একটা অটোমোটিভ কোম্পানিতে। এরপর মানে 2.5 বছর জব করার পর কাইন্ড অফ আমি মানে জবটা ছেড়ে দিয়ে আমি টু পারসিউ পিএইচডি, আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে স্টার্ট করি আমার পিএইচডি। এই তো, তারপরে পিএইচডি শেষে এখন আমি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আচ্ছা। হ্যাঁ, আপনার আচ্ছা, এই আন্ডার গ্রাজুয়েট জার্নি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জার্নিটা কতটা চ্যালেঞ্জিং ছিল, এই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি মানে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, আমি আগে থেকে বলে রাখলাম, রাইট? বাট এক একজনের লাইফের সিচুয়েশন এক এক রকম। আমারটাও আসলে অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না। টু বি ভেরি অনেস্ট, আমি যখন আন্ডারগ্রেড ছিলাম, আহসানুল্লাহ আমি যখন ছিলাম, মানে কাইন্ড অফ এখন যদি একটা টাইম মেশিন থাকে এবং যদি ব্যাকে গিয়ে আমাকে কোশ্চেন করা হয় যে ডু ইউ ওয়ান্না বি আ ফ্যাকাল্টি মেম্বার ইন অ্যাব্রড অর সামথিং, আমি বলবো যে প্রশ্নই আসে না, মাথা খারাপ নাকি, এটা তো প্রশ্নই আসে না এরকম কিছু একটা করার। মানে আমার তখনকার মাইন্ডসেট আর এখন মাইন্ডসেট লাইক আকাশ পাতাল পার্থক্য ছিল। তখন আমার মাইন্ডসেট এরকম ছিল যে হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি আমার একটা জবে ঢুকবো,
সিম্পল একটা লাইফ হবে, বাস শেষ। আমার এত এত অ্যাম্বিশন আমার ছিল না, টু বি ভেরি অনেস্ট। এটা আসলে কাইন্ড অফ মানে কালের পরিক্রমে আস্তে আস্তে আমার মাইন্ডসেটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যখন মানে আন্ডারগ্রেড শেষ করে আমি যখন ইউএসএ তে আসি, আমার এটা প্ল্যান ছিল যে 2 ইয়ার্স মাস্টার্স করে আমি ব্যাক করবো বাংলাদেশে, ওটা ছিল আমার প্ল্যান। তারপরে মাস্টার্স শেষ করে আচ্ছা ঠিক আছে আমি জবে ঢুকি, একটু দেখি জবটা কেমন, এখানকার জব মানে এক্সপিরিয়েন্স নেই। এবং আমি যখন এখানে জবে ঢুকি আই ওয়াজ লাইক মানে আছে তো অনেকে তো মাস্টার্স করে হয় ইন্ডাস্ট্রিতে যাবে আর না হয় পিএইচডি করে একাডেমিতে যাবে, এই দুইটাই তো স্কোপ চোখের সামনে, রাইট? আর না হয় বাংলাদেশে ব্যাক করবে। তো আমার সিচুয়েশন এরকম যে আই ওয়াজ অলওয়েজ এগেইনস্ট পিএইচডি। আমার মাইন্ডসেটটা এরকম ছিল যে আমার কাছে মানে তখন মনে হতো যে পিএইচডি ইজ এ ওয়েস্ট অফ টাইম, আমি 5 ইয়ার্স কেন মানে ওয়েস্ট করবো, সেখানে আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করে আই ক্যান গেট আ ভেরি গুড স্যালারি, তাই না? আমি আমার মানে ক্যারিয়ারটা অনেক আগে আগে স্টার্ট করবো। তো তো ওই সময় আমি হচ্ছে গিয়ে জব করতে করতে আমি যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে যে এখানে আসলে মাল্টিপল রিজনস আছে। আমি কি এই রিজনটা বলবো যে আমি কেন পিএইচডি তে আসছি? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, মানে আসলে রিজনটা এরকম যে এটা এই কোশ্চেন অনেকে আমাকে করে যে আপনি কেন জব ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রি জব ছেড়ে দিয়ে কেন আপনি পিএইচডি করতে গেছেন, এটা তো আসলে ইউজুয়ালি দেখা যায় না, রাইট? আমি আসলে এটা করছি বিকজ অফ মাল্টিপল রিজনস। লাইক একটা রিজন হচ্ছে আমার বাংলাদেশে আসার আমি একটা ডোর ওপেন রাখতে চাচ্ছিলাম। লাইক আমি যদি এখন ওই এখানে যে জবটা করতাম, একটা অটোমোটিভ কোম্পানিতে জব করতাম, তো আমি ওই জবটা ছেড়ে দিয়ে আমি যদি দেশে আসি, I mean, from what I heard from all my friends and peers who are working in Bangladesh, right? মানে তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারছি, তারা বলছে যে you will not get মানে ভ্যালু, you will not be valued। এটা আমাকে জানানো হয়েছে যে আমাকে এখানে আমার প্রবলেম হবে, আমি হয়তো এখানে জব করতে পারবো না, ভালো জব পাবো না, এরকম আর কি। তো একটা ওয়েই ছিল দেশে ব্যাক করার, যেটা আমি সবার কাছ থেকে শুনে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে দেশে ব্যাক করে আমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারি। আমি সেটা করার জন্য মাস্টার্স করে করা যাবে না, ব্যাপারটা তা না, বাট যেহেতু এত কম্পিটিটিভ মার্কেট, সো পিএইচডি উইল ওপেন মাল্টিপল ডোরস ফর মি, বোথ ইন বাংলাদেশ and also in possibly in USA, who knows, right? Also elsewhere in any country. এটা হচ্ছে কি ফার্স্ট রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে যে আমি রিয়েলাইজ করছি যে আই প্রিফার ফ্রিডম। মানে আমি আসলে ওই 9 to 5 এর খাঁচা মধ্যে আমি থাকতে চাচ্ছিলাম না। অনেকে ওটা পছন্দ করে, অনেকে মনে করে যে না, আই ওয়ান্ট টু বি ইন দিস লাইফ, এবং এটা প্রিফার করে, ঠিক আছে। বাট আমি যেটা বললাম যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়ান্ট ফ্রিডম। আমি চাচ্ছি যে আমি নিজের মতো করে কিছুটা করবো, তাই হয় আমাকে এন্টারপ্রেনারশিপে যেতে হবে অথবা আমাকে একাডেমিতে যেতে হবে। তো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, let's try this, এবং রিসার্চ এরিয়াগুলো মিলছে। আই গট অ্যান অসাম সুপারভাইজার, ওটা নিয়েও আমি বলবো যদি সামনে। দ্যাটস ওয়াই আমি পিএইচডি তে গেছি, এবং ট্রানজিশনটা খুবই স্মুথলি হয়েছে, আমার কোনো প্রবলেম হয় নাই। একটু প্রবলেম বলতে হ্যাঁ ঠিক আছে, একটা 3-4 ইয়ার্সের গ্যাপ ছিল কোর্স ওয়ার্কের, যে মাঝখানে আমি অনেক বছর জব করছি, কিন্তু ওটা আমার কাছে তেমন কোনো প্রবলেম মনে হয় নাই। যেহেতু আমার মাস্টার্স করা ছিল, আমি কোর্স কিছু ট্রান্সফার করা গেছে, সো সবকিছু মিলাই আমার it worked out really well. That's the gist. ওকে ওকে। আপনার হায়ার স্টাডিজ এর রিসার্চে ইনভলভ হওয়ার ইন্সপিরেশন কি ছিল? ইন্সপিরেশন বলতে ওকে, এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে অনেক ছোট ছোট পয়েন্ট ছিল ইন্সপায়ার হওয়ার মতো, রাইট? এখানে আমাদের আরেকজন ফেলো অস্ট্রিয়ান, আমার মনে হয় তোমরা তার নাম জানবো, তামজিদুল হক তন্ময়। হি ইজ অলসো অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইউনিভার্সিটি অফ ক্যান্সাস। সো ও আমার স্কুল ফ্রেন্ড, সো সেও আমাকে অনেকটা ইন্সপায়ার করছে। এরকম তো আরো কয়েকজন ফ্রেন্ডস ছিল, তারা ইন্সপায়ার করছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমার সুপারভাইজার, তার যে রিসার্চ এরিয়া, এটা আমার জবের আমি যেটা করতাম ওটার সাথে অনেকটা মিল ছিল। লাইক আমি অটোমোটিভ কোম্পানিতে জব করতাম, অটোমোটিভ রিলেটেড কাজ করতাম, and his research was in automotive security, যেটা একটা ইমার্জেন্ট ডোমেইন ইন সাইবার সিকিউরিটি। তো ওইটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করছে। আর
সাইড বাই সাইড আমি বিভিন্ন নেগেটিভ জিনিসও শুনতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি যে বাংলাদেশি স্টুডেন্টরা সাফার করতেছে, ফ্যাকাল্টিদের সুপারভাইজাররা প্রেশার দেয়, এবং প্রেশারে তাদের লাইফ হেল হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু শুনছি। এবং তখনই আমার কাছে মনে হচ্ছে যে আই মাইট ফেস দ্য সেম থিং, হু নোস। তো আমার সুপারভাইজার ইজ ফ্রম পিজি সুপারভাইজার ইজ ফ্রম কলকাতা, তো কলকাতার বাঙালি। তো বাট ইট ডাজন্ট ম্যাটার সে কোন কান্ট্রি থেকে বিলং করে, রাইট? ইট ডাজন্ট ম্যাটার সে কলকাতার হোক, বাংলাদেশের হোক, চায়নার হোক, আমেরিকার হোক, ডাজন্ট ম্যাটার, ভালো খারাপ সবখানে আছে, রাইট? তো উনি হচ্ছে কি আমার দেখে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং। মানে আমি বলবো যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি পিএইচডি পারসিউ করে তার এটা চেক করা উচিত যে সে কার আন্ডারে যাচ্ছে, ওই মানুষটা মানে ওই লোকটা মানুষ হিসেবে কেমন, তার নলেজ কতটুকু আছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সে মানুষ হিসেবে কেমন, বিকজ দ্যাট পারসন ইজ গোয়িং টু সাপোর্ট ইউ ফর দ্য নেক্সট 5 years। এবং সেই সাপোর্টটা মেন্টালিও হতে হবে, বিকজ পিএইচডি ইজ নট ইজি থিং, রাইট? পিএইচডি যদি এত ইজি হইতো তাহলে সবাই করে ফেলতো। তো এখানে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সবকিছু এখানে ম্যাটার করে, এবং এটা সবকিছু মিলে সাপোর্টটা কাজ করতে হবে। এই সাপোর্টটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে, বিকজ ফার্স্ট 1 year আমার একটু অনেক প্রেশার গেছে, আমার বুঝতে সময় লাগছে, বিকজ আমি জব করতাম হার্ডওয়্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, এবং পিএইচডিতে আই টোটালি ট্রানজিশন ইনটু সফটওয়্যার, রাইট? আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর দিকে মোর I transition from like hardware electrical to more into computer engineering. So that's why আমার একটু সময় লাগছে, বাট আমি মজা পেয়ে গেছি somehow রিসার্চটাতে। আর ওটার জন্য উনি অনেক বেশি ইন্সপায়ার করছে আমাকে, সবকিছু মিলাই ইট ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। এবং এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে, আমি আগেই বললাম, রাইট? একজনের ক্ষেত্রে এক ধরনের সিচুয়েশন হবে। আমার সাথে অনেকে আছে যাদেরকে আমি দেখছি আমার চোখের সামনে সাফার করতে, বিকজ তাদের প্যাশনটা কাজ করে নাই। সো এখানে প্যাশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করব এটাকে কানেক্ট করতে হবে আমার সাথে। মানে আমি কিভাবে কানেক্ট করতে পারছি, এটার কারণ হচ্ছে যে আমি এমন একটা বিষয় নিয়ে রিসার্চ করছি যেটার একটা পারপাস ছিল, একটা গোল ছিল। অনেক রিসার্চ আছে যেগুলো কোনো গোল নাই। কেমন গোল নাই? আমি একটা এক্সাম্পল দিই। আমেরিকাতে অনেক ইউনিভার্সিটিতে এমন এমন বিষয় নিয়ে রিসার্চ হয় যেগুলো এক্সিস্ট করে না, মানে যেগুলো হচ্ছে হতে পারে ফিউচারে, এই প্রবলেম হতে পারে, এই অ্যাজাম্পশন থেকে ওই রিসার্চ গুলো হয়, এবং ওখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ডও আসে, রাইট? তো এরকম আছে, জাস্ট টু স্টে অ্যাহেড এই রিসার্চ গুলো হচ্ছে, রাইট? আমার রিসার্চটা হচ্ছে গিয়ে লাইক দ্য আমব্রেলা টার্ম ইজ ইন্টারনেট অফ থিংস, অর ইন শর্ট আইওটি। এবং আইওটির আন্ডারে সবকিছু অনেক কিছু আছে, অটোমোটিভ সিকিউরিটি, healthcare solutions, mainly healthcare domain এবং automotive domain, এই দুটো ডোমেইনকে ফোকাস করে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সোসাইটিতে কিভাবে সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় এই রিসার্চগুলো করে, মানে রিসার্চগুলো করে কিভাবে মানুষের হেল্প হবে। সো গোলটা কিন্তু কাইন্ড অফ শুনতে অনেক মহৎ লাগতেছে, রাইট? লাইক ও মাই গড, আই এম গোয়িং টু contribute for the mankind, আমি যদি খুবই ড্রামাটিক ওয়েতে যদি বলি। কিন্তু যতই ড্রামাটিক শোনাক না কেন, জিনিসটা আসলে মেক সেন্স করে যখন আমি একটা রিসার্চ করব যেটা মানুষের কাজে আসবে, সোসাইটিতে কাজে আসবে, যেটা একটা ইম্প্যাক্ট ফেলবে, তখন ইন্সপিরেশনটা আরো বেশি কাজ করে। ওকে, আই এম ডুইং সামথিং রিয়েলি রিয়েলি মিনিংফুল। সো এইভাবে কানেক্ট করতে হবে নিজের গোলের সাথে, নিজের পার্সোনাল ফিলিং এর সাথেও কানেক্ট করতে হবে, তখন রিসার্চটা করে আরো মজা হবে। জি। আচ্ছা ভাইয়া, আপনি তো বলেছিলেন যে আপনার প্রফেশন ইন্ডাস্ট্রি থেকে আপনি কারেন্টলি একটা ইউনিভার্সিটিতে প্রফেসরে আছেন। তো আপনার ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার ক্ষেত্রে আর কি, যে মানে কোপ আপ করতে কি কোনো আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, মানে একটা ইন্ডাস্ট্রি থেকে ইউনিভার্সিটির প্রফেসর হতে? অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি, এখানে তো একটা গ্যাপ আছে, রাইট? লাইক আমি 2017 থেকে 19 এর লাস্ট পর্যন্ত আমি মানে ইন্ডাস্ট্রিতে জব করতাম, হ্যাঁ। আর অ্যান্ড দ্যাট ওয়াজ ইন মিশিগান, ইউএসএ। এবং কোইন্সিডেন্টলি আমি মিশিগানেই আবার ব্যাক করছি, আমি মিশিগানেই একটা ইউনিভার্সিটিতে আবার ফ্যাকাল্টি হয়েছি। বাট ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট যে কোপ আপের ব্যাপারটা কি, আমার আসলে এই লাইফটা আমার কাছে এটা অ্যাগেইন আই এম জাস্ট সেইং, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আমার কথা শুনে অনেকে মনে হতে পারে, ও মাই গড, একাডেমিক লাইফ ইজ ফার বেটার দ্যান ইন্ডাস্ট্রি। না, ব্যাপারটা তা না। আমার কাছে বেটার লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে, ইউনো।
ব্যাপারটা এরকম যে আমার আমার রেসপন্সিবিলিটি গুলো যদি কম্পেয়ার করি, আমার আগে যেটা হয়তো আমি সকালে যাইতাম অফিসে, যখন আমি ইউনিভার্সিটি জব করতাম 95 কাইন্ড অফ ফ্লেক্সিবল ছিল যদিও, বাট হ্যাঁ ওরকম টাইপেরই। তো আই ইউজ টু ডু হোয়াট লাইক ডেইলি একটা মেইনটেনেন্স টাইপের ওয়ার্ক আমি করতাম আন্ডার মাই বস, রাইট? আমাদের একটা টিম ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম ছিল, যারা ফোর্ড, নিসান এসব ভেহিকলের বিভিন্ন পার্ট নিয়ে অনেক ধরনের কাজকর্ম করতো, এবং ওটার একটা পার্টে আমি ছিলাম, রাইট? তো আমি কি করতাম, আমাদের সুপারভাইজার বা আমাদের ম্যানেজমেন্ট টিমের যে লিড ছিল তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বিভিন্ন কাজ করতাম, রাইট? এখানে এমন না যে আমরা নিজেরা ইনোভেশন ইউজ করতে পারতেছি বা আমাদের নিজেদের কোনো রিসার্চ কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে, ব্যাপারটা তা না। এটা একটা মেইনটেনেন্স টাইপ অফ জব, যেটা মোস্ট অফ দ্য টাইম ইন্ডাস্ট্রিতে তাই হয়। বাট হ্যাঁ, কিছু ইন্ডাস্ট্রিতে অবশ্য রিসার্চ টাইপের কাজও হয়, যেমন ন্যাশনাল ল্যাব আছে ইউএসএ তে, সেখানে পুরোপুরি রিসার্চের কাজ হয়, রাইট? তো ওইটার সাথে ডিফারেন্স কি, এখানে আমি সপ্তাহে আমার জাস্ট ক্লাস নিতে হয়, দ্যাটস ইট। আর আমার পার্সিয়ালি আমাকে রিসার্চ করতে হয়, আমাকে সার্ভিসের কাজ করতে হয়। মানে এখানে ব্যাপারটা এরকম কি যে মানে আমি ডিসাইড করবো যে আমি কখন কাজ করবো, নো ওয়ান ডিসাইডস দ্যাট অ্যাপার্ট ফ্রম মাই ক্লাস টাইম। সো আমার সপ্তাহে মাত্র 2 দিন ক্লাসে যেতে হয়, 2 দিন ক্লাস নিতে হয়। বাকি দিনগুলোতে হোয়াট এভার আই ডু ইটস আপ টু মি। এখানে কেউ আমাকে কন্ট্রোল করতেছে না, কেউ আমাকে বলতেছে না যে তোমাকে ক্যাম্পাসে আসতে হবে, অফিসে আসতে হবে। আই স্টে এট হোম, আই স্টে হোয়ারএভার আই ওয়ান্ট, এবং আমি যখন ইচ্ছে কাজ করি, রাতে, সকালে, দিনে। কাজ বলতে আমাদের অনেক রিসার্চের কাজ আছে, পেপারের কাজ আছে, অন্য বিভিন্ন কোলাবোরেটর আছে আমার বিভিন্ন ইউনিভার্সিটি, তাদের সাথে আমার কোলাবোরেশনের রিসার্চের কাজ আছে, তো ওগুলো করি আমি। তো ওগুলো করার জন্য তো আমার ফিক্স কোনো টাইম আমি মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই। এই ফ্রিডমটা আমার কাছে অনেক পছন্দ, এই ফ্রিডমটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে আমি কাইন্ড অফ নিজেকে ড্রাইভ করতেছি আমার নিজের রুল অনুযায়ী, আই এম নট আন্ডার সামওয়ান, ইউনো। সো কোপআপ বর্ড এখানে আসবে না, এখানে আসলে জিনিসটা আমাকে আরো ভালো লাগতেছে, টু বি ভেরি অনেস্ট। তবে হ্যাঁ, আমি অনেক মানুষ চিনি যাদের কোপআপ করতে হয়েছে, এটা ট্রু। আমি লাস্ট 10 ইয়ার্সে এরকম অনেককে দেখছি, আমি এরকম মানুষও দেখছি যারা ফ্যাকাল্টি থেকে আবার ইন্ডাস্ট্রিতে চলে গেছে, এরকমও দেখছি, আবার ইন্ডাস্ট্রি থেকে ফ্যাকাল্টি আসছে, এরকমও দেখছি। সো ওদের ক্ষেত্রে আমি দেখছি যে অনেকের ক্ষেত্রে কোপ আপ করতে হয়েছে, মানে প্রথম আসলে ইস্যুস ক্রিয়েট হয়েছে। সো এটা আসলে হতেই পারে অনেকের ক্ষেত্রে। স্টুডেন্টরা আমরা কিভাবে কোর্স ওয়ার্ক, রিসার্চ এবং সেলফ ইমপ্রুভমেন্ট কিভাবে আমরা ব্যালেন্স করব একই সাথে, মানে এই বিষয়ে যদি বলতেন। কোর্স ওয়ার্ক রিসার্চ বলতে এটা কি আন্ডারগ্রেডের কোর্স ওয়ার্ক রিসার্চ নাকি ফার্দার এডুকেশনে? আন্ডারগ্রেডের সময় আন্ডারগ্রেডে কোর্স ওয়ার্ক, আন্ডারগ্রেডের ব্যাপারটা কি, এটা আসলে এটা ডিপেন্ড করে যে সেই ইন্ডিভিজুয়াল কি চায় করতে। মানে আমি অনেকে আছে আমাদের সময় যেটা অনেকে করছে সেটা হচ্ছে যে দেখা গেছে যে আন্ডারগ্রেড থিসিস মানে একটা 4-5 জন একটা টিম ছিল, একজন কাজ করতো, বাকিরা বসে থাকতো, তারপর কোন রকম একটা হয়ে যেত, তারপর টান, ঠিক আছে। তারপর অনেকে আছে তারা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে এন্ড দে গট ইট পাবলিশড অ্যাজ ওয়েল, রাইট? একটা ভালো IEEE কনফারেন্সে পাবলিশ করতে পারছে, তারপরে যেটা আমার তাদেরকে পরবর্তীতে তাদের কাজে আসছে। আন্ডারগ্রেডে আসলে এটা তো অনেক বছর আগের কথা। আমি 2007 থেকে 2011 পর্যন্ত আসনাল্লাহ ছিলাম। সো আন্ডারগ্রেডের কোর্স ওয়ার্ক আসনাল্লাহতে একটু কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে একটু বেশি প্রেশার কম্পেয়ার টু আদার প্রাইভেট ইউনিভার্সিটিজ। আমার কাছে এটা মনে হয়েছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে আসনাল্লাহতে একটু বেশি প্রেশার। লাস্ট ইয়ারে এসে তো কোর্স ওয়ার্ক এটা তো যেগুলা কোর্স নিতে হবে, মানে যা কোর্স নেওয়ার ওটা নিয়ে শেষ করতে হবে, এটা তো আসলে ম্যানেজ করে ওয়ে নাই। বাট হ্যাঁ, আমি রিসার্চ নিয়ে আমি কিছু জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে কোর্স ওয়ার্ক তো কোর্স ওয়ার্কের জায়গায় থাকবে, ওটা তো চেঞ্জ করা যাবে না, ওটা তো ফ্লেক্সিবলের কিছু নাই, ওটা জাস্ট যেটা নিতেই হবে এবং চেষ্টা করতে হবে ভালো গ্রেড পাওয়ার, এই রাইট। বাট রিসার্চের যে ব্যাপারটা, ইফ ইউ হ্যাভ মানে গোলস অর এনি প্ল্যানস ফর হায়ার এডুকেশন, এখন তো একটু কম্পিটিটিভ হয়েছে আগের চেয়ে, রাইট? আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আগের চেয়ে অনেক বেশি স্টুডেন্টস এখন বাইরে যাচ্ছে, আগের চেয়ে অনেক বেশি স্টুডেন্টসরা বাইরে ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতেছে। তো এই কারণে আমি বলবো যে আন্ডারগ্রেডের যেই ফাইনাল ইয়ারের যে থিসিসটা থাকবে সেটাকে আসলে এমন ভাবে করা উচিত যাতে
ইট ক্যান বি পাবলিশেবল। যেহেতু এবং পাবলিশেবল রিসার্চ করা এতটাও কঠিন কিছু হবে না, রাইট? ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ কনসেপ্ট, যে এই কনসেপ্টটা আগে কেউ কখনো করে নাই। শুনে মনে হচ্ছে ও মাই গড নতুন কিছু ইনভেন্ট করবো নাকি। আসলে ব্যাপারটা তা না, রিসার্চ কমিউনিটিতে আসলে সবাই তাই করতেছে। এবং এই কনসেপ্ট এমন হইতে হবে যে ইট ক্যান বি an improvement of an existing work, যেটা অলরেডি আছে ওটা একটা ইমপ্রুভমেন্ট করা বা ওইটাকেও ফার্দার সামনে এগিয়ে নিয়ে যাওয়া, অথবা কমপ্লিট নিউ আইডিয়া জেনারেট করে সেটা নিয়ে কাজ করা। এটা করলে তো জিনিসটা পাবলিশেবল হবে। অবভিয়াসলি এটা রিভিউ প্রসেসের মধ্যে যেতে হবে, রাইট? বাট ইনোভেশন হ্যাজ টু বি আ ভেরি, এখানে ইনোভেশন থাকতে হবে। ইনোভেশন না থাকলে তো সেটা পাবলিশেবল হবে না। তো এবং এখানে যদি, এবং অনেকে যেটা ভুল করে রিসার্চে, এবং এটা অ্যাপ্লাইজ টু all levels, undergrad, grad, masters, PhD, সব কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মনে করে যে ইমপ্লিমেন্ট করতে পারলে রিসার্চ হয়ে গেল। কনসেপ্ট এন্ড ইমপ্লিমেন্টেশন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ইমপ্লিমেন্টেশন যে কেউ করতে পারে, ইফ ইউ ক্যান program well, if you have good skills in Python, MATLAB, or like MATLAB, Python, or C, C++, এগুলো তো kind of common programming language, right? এগুলো যদি কেউ পারে, এগুলো দিয়ে তো যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যায়, রাইট? একটা কনসেপ্ট দিয়ে দিলাম, এটা ইমপ্লিমেন্ট করো, সে কোড করে ইমপ্লিমেন্ট করে। ইমপ্লিমেন্ট করা ইজ নট আ রিসার্চ স্কিল, এটা হচ্ছে একটা টেকনিক্যাল স্কিল, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে জব পেতে অবশ্যই হেল্প করবে। রিসার্চ স্কিল হচ্ছে গিয়ে একটা গুড কনসেপ্টকে দাঁড় করানো, এটার জন্য কোনো ইমপ্লিমেন্টেশন লাগে না। এটা কিন্তু অনেকে চিন্তা করে যে ও এটা কিছু হইলো নাকি, ইমেজিং করলেই তো হয়। নো, ইট হ্যাজ টু হ্যাভ স্ট্রং টেকনিক্যাল গ্রাউন্ড। তো একটা গুড মানে ইনোভেটিভ রিসার্চ কনসেপ্ট দাঁড় করাতে পারলেই সেটা পাবলিশেবল হবে, এবং এটা যদি দাঁড় করানো যায় ওটা ইমপ্লিমেন্ট করা কোনো কঠিন কিছু হবে। ইনফ্যাক্ট এরকম অনেক পেপারস আছে যারা ইমপ্লিমেন্ট করে নাই কিছু, তারা জাস্ট কনসেপ্ট প্রপোজ করছে এবং ওটা পাবলিশড হয়েছে, রাইট? সো কনসেপ্টে ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে, বেশি ইমপ্লিমেন্টেশনে ফোকাস করে, মনে করে যে দেখা গেছে যে সুপারভাইজার, আন্ডারগ্রেডের সুপারভাইজারের কাছে সুপারভাইজার একটা আইডিয়া দিয়ে দিল, ওই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে দিল। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু ইনোভেটিভ আইডিয়া অনেক সময় হয় না। ওই দেখা গেছে গুগল সার্চ করলে যেটা আসে ওখান থেকে একটা নিয়ে আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম, থিসিস হয়ে যাবে, কোনো সমস্যা নাই, পাস হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু এটা পাবলিশেবল হবে না। পাবলিশেবল করতে হলে নতুন একটা রিসার্চ আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, সবাই মিলে একসাথে বসে ব্রেইনস্টর্মিং করতে হবে, দেন ইট ক্যান বি রিয়েলি হেল্পফুল ইন দ্য ফিউচার। ওকে ওকে, আমাদের আরেকজন কো-হোস্ট আসছে, আকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আপনি আকিব শুরু করেন। আচ্ছা, তো ভাই আপনি এতক্ষণ বলছিলেন এই পুরো ব্যাপারটা, তো একটা জিনিস জানার ছিল যেটা, যে রিসার্চের কথাটা বললেন, এতক্ষণ যে রিসার্চের কথাটা বললেন, তো এই রিসার্চটা তো অবশ্যই একটা পাবলিশ করার জন্য রিসার্চ পেপার ক্রিয়েট করতে হয়। তো এই পুরো প্রসেসটা কি একটু বলতে পারেন, যে আসলে একটা রিসার্চ পেপার বানানোর সময় কি কি ধরনের জিনিস মাথায় রাখা উচিত একজন আন্ডারগ্রেড স্টুডেন্টের? এখানে অনেকগুলো পয়েন্ট আছে। আমি মানে রিসার্চ পেপার পাবলিকেশন প্রসেস একটা আছে, আর হচ্ছে পেপার রাইটিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুই আছে এখানে। দেন হু উইল বি দ্য লিড অথর, এটাও একটা ফ্যাক্টর আছে, এটা নিয়ে ঝগড়া হয় ফ্রেন্ডদের মধ্যে, যে আমি ফার্স্ট অথর হব, আমি সেকেন্ড অথর হব। এখানে এটা খুবই ক্রিটিক্যাল, আই নো, এটা আসলে ক্রিটিক্যাল। তো এখানে একটা ওয়ে আছে, ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে কে ফার্স্ট অথর হবে। 4-5 জনের একটা গ্রুপ থাকে, তারা মিলে পেপার পাবলিশ করে। ওয়েল, এটা ডিসাইড করার খুব চমৎকার একটা ওয়ে আছে, যেটা সবাই মনে করে যে সবচেয়ে বেশি কাজ যে করছে সেই ফার্স্ট অথর হবে। তো অ্যান্সার ইজ ইয়েস অর নো, ইয়েস আর নো এট দ্য সেম টাইম, বিকজ এখানে একটা ফ্যাক্টর আছে। যার মাথা থেকে রিসার্চ কনসেপ্টটা সবার আগে আসছে, সে হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল পারসন এখানে, বিকজ হি কেম আপ উইথ দ্য আইডিয়া, এবং তার পক্ষে সবচেয়ে ইজিলি পসিবল আইডিয়াটাকে মানে এটাকে পাবলিশ করার মতো মানে সিনারিওতে আনা, রাইট? তো ওইভাবে চিন্তা করলে তার ফার্স্ট অথর হওয়া উচিত, তবে তাকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে হবে ইন পেপার রাইটিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অবভিয়াসলি। বাট এরকম অনেক সময় আছে, দেখা গেছে যে একজন খুব ভালো কোডিং পারে, সে 60% ইমপ্লিমেন্টেশন করলো,
তখন সে দাবি করলো আমি ফার্স্ট অথর হবো, কারণ আমি 60% ইমপ্লিমেন্টেশন আমি করছি। কিন্তু তখন সে তারপরও এখানে যে কনসেপ্টটা যার মাথা থেকে আসছে, যে রিসার্চ আইডিয়াটা যে জেনারেট করছে, যে পুরো জিনিসটাকে দাঁড় করাইছে, হি উইল গেট দ্য প্রেসিডেন্ট, হি উইল বি ফার্স্ট অথর ইনস্পাইট অফ দ্য আদার গাই ডুইং দ্য 60% ইমপ্লিমেন্টেশন। এখানে আমি এটা বলতে চাচ্ছি যে ইমপ্লিমেন্টেশনের চেয়ে রিসার্চটা বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে? এরপরে তাদের মধ্যে তারা ডিসাইড করে এটা করবে। কিন্তু আমি যেটা বলবো যে অনেক 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 কনফারেন্সে ওয়ে আছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেনশন সামওয়্যার যে সবাই ইকুয়ালি কন্ট্রিবিউট করছে, এটা মেনশন করা যাবে, ঠিক আছে? আর এমনি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আন্ডারগ্রেডের কোনো একটা পেপার নিয়ে আমি যখন বাইরে কোথাও অ্যাপ্লাই করবো ফর এক্সাম্পল, ঠিক আছে, মানে পেপারগুলো তো ইন্ডাস্ট্রিতে অতটা কাজে আসে না, ইন্ডাস্ট্রিতে এত কেউ দেখবেও না যে পেপার আছে কি নিয়ে, আছে নাকি নাই, এগুলো কাজে আসবে কখন, যখন কেউ মাস্টার্স করতে যাবে বা পিএইচডি করতে যাবে। মোস্ট অফ দ্য টাইমস প্রফেসরস ডোন্ট কেয়ার যে সে ফার্স্ট অথর নাকি সেকেন্ড অথর থার্ড অথর, কারণ সে প্রফেসররা জানে যে এটা একটা আন্ডারগ্রেড পেপার পাবলিকেশনস এবং ওটা নিয়ে অতটা সে চিন্তা করে না আর কি। ফর এক্সাম্পল আমি কখনো এটা নিয়ে এত চিন্তা করবো না যে যদি কোনো স্টুডেন্ট এসে আমাকে দেখায় তার 2টা পেপার আছে, সে ফার্স্ট অথর নাকি সেকেন্ড অথর, আমি ওটা নিয়ে দেখবো না, তার পেপার আছে, এটাই আমার জন্য এনাফ হবে, বিকজ ইটস এন আন্ডারগ্রেড ওয়ার্ক। সো আমি ওইভাবেই এই জিনিসটা দেখবো। অনেকে নাও দেখতে পারে, হু নোস, বাট আমার পরিচিত যত আমি ফ্যাকাল্টি দেখছি এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো এটা নিয়ে ঝগড়া করার দরকার নেই, এটা আমি বলতে চাচ্ছি। তো এনিওয়েজ, আর হচ্ছে কি প্রসেসটা, ফার্স্ট অফ অল পেপার রাইটিংটা ফার্স্ট অফ কনফারেন্স চুজ করতে হবে, রাইট? কোন কনফারেন্সে সাবমিট করবা। ফর ট্রিপলি or CSE backgrounds, IEEE is a good conference. Like IEEE অনেক কনফারেন্স আছে, IEEE একটা পাবলিশার, রাইট? তো IEEE অনেক কনফারেন্স আছে, ACMA অনেক কনফারেন্স আছে, কিছু জার্নাল আছে, অনেকে বাংলাদেশ থেকে অনেকে কিছু জার্নালে পাবলিশ করার চেষ্টা করে, যে জার্নালগুলো অ্যাকচুয়ালি অত ভালো না। অনেক জার্নাল আছে, দে আর প্রিডেটরি জার্নালস, তাদেরকে জাস্ট টাকা দিয়ে পেপার পাবলিশ করে দিবে একদম 100% উইথাউট এনি ডাউট, কিন্তু এগুলা আমাদের প্রোফাইলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, এরকম একটা জার্নালের নাম হচ্ছে, আমি নামটা বলবো, অনেকে হয়তো এটা পছন্দ না করতে পারে, বাট জার্নালটার নাম হচ্ছে MDPI. MDPI is a predatory journal. You can search in Google. এটা সম্পর্কে অনেক ইয়াও আছে। সো অনেক টপ ইউএস এর অনেক হায়ারিং ইউনিভার্সিটির যত ফ্যাকাল্টি আছে, রিসার্চ কমিটি আছে, তারা অলওয়েজ এটা অ্যাভয়েড করে এই জার্নালটা। আমার সুপারভাইজার তো আমাকে বলছিল যে ইফ ইউ এভার ট্রাই টু পাবলিশ a paper in MDPI, জাস্ট ধরে না যে তুমি আমার স্টুডেন্ট না, এরকম ভাবে আমাকে বলছিল আর কি। তো এনিওয়েজ, তো এরকম অনেক জার্নাল আছে যেখানে তোমরা যদি একটা পেপার সাবমিট করো, ইট উইল গেট পাবলিশড if you just pay the price, ACB the charge, without any doubt it will get published. Doesn't matter if you write like একটা গরু রচনা লিখো আর যাই লেখো না কেন, এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এরকম অনেক জার্নাল আছে। আমি বলবো যে এইসব জার্নাল অ্যাভয়েড করা, বিকজ লেটস সে একটা স্টুডেন্ট যদি আমার কাছে আসে এবং তার কাছে এরকম একটা প্রিডেটরি জার্নালের পেপার আছে, হ্যাঁ, আমার কাছে একটা নেগেটিভ পয়েন্ট চলে আসে, আমি তাকে হয়তো এর চেয়ে তো হয়তো দেখা গেছে যে একটা ছোটখাটো কনফারেন্সে করলো, আমি তাকে একটু বেটার ওয়েতে দেখতাম, ঠিক আছে? তো ওটা আমার কাছে অত ভ্যালুয়েবল না। সো এটাকে আমি এই জন্য আমি আগে এটাকে একটু সাবধান করে বলতেছি যে বিকজ অনেক ইউনিভার্সিটিতে, অ্যান্ড ইট ডাজন্ট মিন যে সবাই এটাকে এইভাবে দেখে, অনেক ফ্যাকাল্টি আছে তারা নিজে এই ধরনের জার্নালে পাবলিশ করে, তারা হয়তো এটাকে কোনো ম্যাটার করবে না, তারা এটা অ্যাকসেপ্ট করবে। বাট ইফ ইউ ওয়ান্ট 100% অ্যাকসেপ্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য সেফ সাইড, সেক্ষেত্রে আমি এটা বলতেছি, ঠিক আছে? তো এরকম জার্নাল আছে। সো উই হ্যাভ টু চেক, আমাদের চেক করে দেখতে হবে যে কোন জার্নালটা ভালো, ইন্টারন্যাশনাল জার্নাল যদি সাবমিট করতে চাও। আর কনফারেন্সে সাবমিট করলে IEEE ফর IEEE and CEC স্টুডেন্টস, IP বা অন্য অনেক ব্যাকগ্রাউন্ড বা মেকানিক্যালদের জন্য হয়তো এরকম কোনো টপ পাবলিশার আছে, সেটা তোমরা হয়তো ভালো জানবা। এইসব জায়গায় কনফারেন্স আগে চুজ করতে হবে যে অমুক দেশের অমুক কনফারেন্সে আমি সাবমিট করবো, যদিও তো অনলাইনে অনেক কনফারেন্স এখন অনলাইনে মানে প্রেজেন্ট করা যায়, বিকজ কনফারেন্সে প্রেজেন্টেশন দিতে হয়, জার্নালে দিতে হয় না। জার্নালের রিভিউ প্রসেসটা অনেক লং, লাইক কয়েক মাস লাগে, মানে হয়তো অনেক সময় 5-6 মাসও লেগে যায়, 7-8 মাসও লেগে যায়, এরকমও আছে। আবার টাকাও বেশি লাগে, অনেক জার্নাল $2,000 থেকে $3,000 চার্জ করে, রাইট? তো এখানে এই ইস্যুটা আছে। আর কনফারেন্স হচ্ছে কি অনেক অবভিয়াসলি অনেক কম খরচ এবং তাড়াতাড়ি রিভিউ হয় এবং কনফারেন্সের প্রেজেন্টেশন দিতে হয়, প্রেজেন্ট করতে হবে পেপারটা। তো এখন আফটার কোভিড ম্যাক্সিমাম কনফারেন্সই হাইব্রিড হয়ে গেছে,
সো দেখা গেছে যে অনলাইনেও প্রেজেন্ট করা যায় ইফ ইটস ইন অ্যানাদার কান্ট্রি। তো এই আগে কনফারেন্সের ভেন্যু চুজ করে তারপরে ওখানে কনফারেন্সের পেপারটা সাবমিট করে যে পেপারটা লিখতে হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন মাইক্রোসফট ওয়ার্ডে পেপারটা লিখে, আই উইল সাজেস্ট রাইট ইট ইন ওভারলিফ। ওভারলিফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে লেটেক্সে পেপারটা লিখতে পারবা। সো লেটেক্স সম্পর্কে হয়তো অনেকেরই আইডিয়া আছে, এবং একবার জাস্ট শুরুতে হয়তো মনে হবে যে কিছু বুঝতেছি না, কিন্তু একবার স্টার্ট করে ফেললে মনে হবে যে এটা খুবই অসাম একটা জিনিস। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মানে এখানে তো কোডিং, লেটেক্সে অনেক কিছুই করা যায়, ফিগার্স টিগার্স কোডিং অনেক কিছু অ্যাড করা যায়, এবং আমার স্ট্রাকচার এডিট করা। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে মাল্টিপল পারসনস ক্যান ওয়ার্ক অন দ্য সেম থিংস এট দ্য সেম টাইম। মানে মাইক্রোসফট ওয়ার্ডে কি হবে, মাইক্রোসফট ওয়ার্ডে তো হয়তো তোমরা গুগল ডক্সে সেটা করতে পারো, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেমন অনেক আগে তাই করে আসছি, মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি, কিন্তু ওটাতে তোমরা একজন লিখে আরেকজন ওটাতে কাজ করবে, জিনিসটা ফিজিবল না। তো ওভারলিফে অ্যাট দ্য সেম টাইম যেমন একজন একটা সেকশন লিখতেছে, আরেকজন আরেকটা সেকশন লিখতেছে, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ওয়ার্ক অন দ্য সেম থিং টুগেদার, যেটা অনেক হেল্পফুল হবে আর কি। ঠিক আছে। আর ওভারলিফে এটা আসলে ওভারলিফে তোমরা যদি যারা এখানে অডিয়েন্স আছে তারা শুনতেছে, যে ওভারলিফে ঢুকে দেখলেই আসলে মানে বুঝতে পারবে জিনিসটা অ্যাকচুয়ালি কি। বাম পাশে লেটেক্সের ফরম্যাটটা থাকবে, ডান পাশে পেপারটা দেখাবে। You write whatever you want in the left side and instantly you will see the results in the right side, এবং ওইখানে পেপারটা লিখে I mean I personally write all my papers in Overleaf, এবং আমার সাথে যত ফ্যাকাল্টি আছে, স্টুডেন্টস আছে, আমার পিএইচডি যারা ছিল সবাই ওভারলিফই কাজ করে। তো এবং এটা আমি কথা বলতেছি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার রিসার্চ কমিটি, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইসি ডিপার্টমেন্টের স্টুডেন্টস এন্ড ফ্যাকাল্টিদের কথা বলতেছি। তো এই তো এরপর পেপার সাবমিট করার জন্য তো একটা ফি দিতে হবে অবভিয়াসলি। পেপার সাবমিট করার জন্য সরি মানে পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে কনফারেন্সের জন্য। রেজিস্ট্রেশনের জন্য হয়তো $300, $400, $500 এরকম করে দিতে হবে। যে প্রেজেন্ট করবে শুধুমাত্র তাকে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। তো প্রসেসটা কাইন্ড অফ এরকমই। তো বাট যদি ইন্ডিভিজুয়াল কোনো কোয়েশ্চেন থাকে দেন ইউ ক্যান আস্ক। আচ্ছা ভাই, আপনি এখানে যে বলেছিলেন যে দুই রকম ভাবে পেপার পাবলিশ করা যায়, একটা হচ্ছে জার্নালে আর একটা হচ্ছে কনফারেন্সের মাধ্যমে। এখন ধরেন একজন আন্ডারগ্রেড স্টুডেন্ট যখন পেপার রিসার্চ করবে লাস্ট ইয়ারে বা যে কোনো সময়, সে তো তার একটা ইচ্ছা থাকবে যে সে হয়তো উচ্চশিক্ষার জন্য এই জিনিসটাকে কাজে লাগাবে। তো সেই জায়গায় কি এই জার্নালে আর কনফারেন্সের এই দুই রকম পাবলিশের মধ্যে কোনোটার মধ্যে প্রায়োরিটি দেওয়া হয়, কোনোটাকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার আছে? ব্যাপারটা ঠিক তা না। হ্যাঁ, এটা ট্রু যে জার্নালের ভ্যালু অবভিয়াসলি কনফারেন্স থেকে বেশি। বেশি বলতে আসলে যেটা হয় আমি বলি, কনফারেন্সে ইউজুয়ালি আমরা কি করি, আমরা অনেকেই যেটা করি আগে আমাদের ইনিশিয়াল ওয়ার্কটা কনফারেন্সে সাবমিট করি, কনফারেন্সে পাবলিশ করি, এন্ড দেন ওইটার এক্সটেন্ডেড ওয়ার্কটা জার্নালে সাবমিট করি। সো conferences are usually what it can be from 2 pages to 6 pages, 7 pages. Most of the time journals are like more than 10 pages. এরকম ব্যাপারটা কাজটা যদি অনেক বেশি কম্প্রিহেন্সিভ হয় ওগুলা ইউজুয়ালি জার্নালে পাবলিশ হয়। এখন আমি যেটা বললাম, এখন আমি আসলে আমাকে দিয়ে এক্সাম্পল দিয়ে বলি। এখন একটা স্টুডেন্ট আমার কাছে আসলো, রাইট, তার একটা পেপার আছে এবং তার একটা ভালো IEEE কনফারেন্সে একটা পেপার আছে, ঠিক আছে। আরেকজন স্টুডেন্ট আসলো, তার জার্নাল আছে, কিন্তু তার জার্নালটা ভালো জার্নাল না, ওই যে পিটিটরি জার্নাল বা এরকম ফালতু একটা জার্নাল এসে করছে। তাহলে কি কাকে আমি বেশি ভ্যালু দিব? অবভিয়াসলি যে IEEE কনফারেন্সটাতে সাবমিট করছে তাকে আমি বেশি ভ্যালু দিব, রাইট? এরকম। তো আমাদেরকে ভেনিউটা, পাবলিশারটা চুজ করতে হবে ওইভাবে, আমাদের একটা ভালো জায়গায় সাবমিট করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। IEEE কনফারেন্সের মধ্যে ভালো খারাপ আছে, অনেক কনফারেন্স হতো এরকম আছে যে IEEE কনফারেন্সের মধ্যেও কিছু কিছু আছে ওরকম ভ্যালুয়েবল না, বা অনেকগুলো আছে অনেক বেশি ভ্যালুয়েবল। এটা আসলে আমাদেরকে একটু খোঁজ খবর করে ঘেটে ঘেটে দেখতে হবে। বাট অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে যেগুলো IEEEও না, তো ওইগুলো সম্পর্কে আমার নিজের তো আইডিয়া নাই, আমি কখনো ওইদিকে যাইও নাই। অলওয়েজ উই ট্রাই টু সাবমিট ইদার ইন IEEE অর ACM, মানে অ্যাটলিস্ট যেটার ব্র্যান্ড ভ্যালু আছে, রাইট, যেটার একটা নাম আছে ভালো, এদের তো রিভিউ প্রসেসও ভালো হবে, পিয়ার রিভিউটা ভালো হবে। দ্যাটস ওয়াই আমার কাজটা ওয়েল রেকগনাইজড হবে যে ওকে ইট ওয়েন্ট থ্রু আ গুড পিয়ার রিভিউ প্রসেস, হুইচ মিনস ইউর ওয়ার্ক ইজ রিয়েলি গুড। এটাই তো বলে আর কি, রাইট? বাট অনেক জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল,
তারা কোনো পিয়ার রিভিউ করে না, বললাম তো, মানে ইউ সাবমিট আ চার্জ, ইউ সাবমিট ইউর পেপার, এবং তাদের মেইন গোলই হচ্ছে কি টাকা আর্ন করা, এবং তোমার পেপার পাবলিশও হয়ে যাবে, ইউল গেট মোর লট অফ সাইটেশনস, বাট উইথ নো ভ্যালিউ। মানে যারা এগুলা সম্পর্কে ভালো জানে, যারা রিসার্চ কমিটিতে অনেক অনেক বছর ধরে কাজ করতেছে, তারা দেখা গেছে এগুলো রেকগনাইজ করতে পারে, তারা চিনে, তখন তারা এগুলো ভ্যালু দিবে না। তো এটা আসলে ডিপেন্ড করে। এটা মানে আমি বলবো যে এখন এই স্টেজে কনফারেন্স জার্নাল এগুলো চিন্তা না করে ভালো একটা জায়গায় পাবলিশ করতে পারলে একটু ফাস্টার যদি হয়, যেমন একজনের তার হাতে ধরো 3 বছর সময় আছে, সে 3 বছর 4 বছর পর হয়তো যাবে এরকম কিছুটা, দেন হি ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট জার্নাল মেবি, রাইট, ইফ হি ওয়ান্টস টু। বাট কারো হাতে সময় মাত্র 1 বছর, রাইট, বা কয়েক মাস, সেক্ষেত্রে তার কনফারেন্স অবভিয়াসলি কনফারেন্স টার্গেট করতে হবে। তো এটা নিয়ে আসলে আমার মনে হয় না খুব একটা ম্যাটার করবে, কনফারেন্স হোক আর জার্নাল হোক, ইফ ইট গেটস পাবলিশ দ্যাট ইজ রিয়েলি গুড থিং, দ্যাট ইজ গুড এনাফ। আচ্ছা, তার মানে মূলত হচ্ছে জার্নালে হোক আর কনফারেন্সে হোক ভালো একটা পেপার পাবলিশ করা থাকলে সেটা অনেক বেশি কাজে দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে ভাই ধরেন কেউ কোন একজন স্টুডেন্ট, এক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই, যে ধরেন তার মাথায় খুব ভালো একটা আইডিয়া আসলো, সে একটা ভালো রিসার্চ পেপার বানানোর একটা আইডিয়া আসলো তার আন্ডারগ্রেড লেভেলে, তো এখন কিন্তু দেখা গেল যে তার রিসার্চ পেপারটা পাবলিশ হলো ভালো একটা জায়গায়, কিন্তু দেখা গেল তার ইউনিভার্সিটির রেজাল্ট বা সিজিপিএ আপ টু দ্য মার্ক না। সেই ক্ষেত্রে সে যদি হায়ার স্টাডিজে যেতে চায়, তাহলে তার এই সিজিপিএটা কি তাকে কোন রকম সমস্যায় ফেলবে? কারণ দিন শেষে তো সে রিসার্চ নিয়েই কাজ করতে চাচ্ছে, যেহেতু পিএইচডি করার ইচ্ছা তার আছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম অ্যাবাউট সিজিপিএ। সিজিপিএর ব্যাপারটা আমার এটা পুরোপুরি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, অনেকের সাথে হয়তো মিলবে, অনেকে হয়তো ডিসএগ্রি করতে পারে, বাট আমি লাস্ট 10 ইয়ার্সে আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। হ্যাঁ, সিজিপিএ আপ টু সাম পয়েন্ট হয়তো ম্যাটার করে। কোন পয়েন্ট থেকে আমি বলি, কেউ যদি 2.1 পায়, দ্যাট ইজ এ প্রবলেম। 2.1 পেলে এটা প্রবলেম, এটা তার জন্য হয়তো আমি কখনো দেখি নাই 2.1 পেয়ে কেউ বাইরে আসছে, আমি আসলে দেখি নাই, এটা একটা প্রবলেমেটিক ইস্যু। কিন্তু I don't see any difference between 3.9 and 2.9. আমি কোনো ডিফারেন্স দেখি না। আমি এক্সাম্পল দেই, আমি এরকম মানুষও দেখছি যারা 3.9 পেয়ে কোথাও চান্স পায় নাই। আমি এরকম মানুষ পার্সোনালি চিনি যে 2.9 সিজিপিএ নিয়ে ইউএসএ তে একটা টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে আছে, এবং এআই তে অনেক হাই লেভেলের পেপার পাবলিশ করছে, এরকম মানুষ আমি দেখছি। ঠিক আছে, সো 2. আমি বলবো যে 2.78 পর্যন্ত আমি দেখছি অনেক ভালো ভালো রিসার্চার আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রাখে, তারা বলে যে 3 এর নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, বা 3 হইতে হবে মিনিমাম, এটা অনেক রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। আবার অনেক জায়গায় সেটা থাকে না, অনেক জায়গায় 2.7 থাকে। 2.7 নিচে আমি দেখিনি কখনো। আমার 2.7 হচ্ছে আমার লোয়েস্ট আমার দেখা, যে মোটামুটি ভালো মাস্টার্স করে ভালো জব করতেছি ইউএসএ, এরকম আছে। তো তার মানে কি, তার মানে সিজিপিএটা একটা মানে এই সিচুয়েশনে সিজিপিএটা কিন্তু ওইভাবে ম্যাটার করে না, রাইট? একটা বাল্ক রেঞ্জ আসলে ম্যাটার করে না। তার মানে someone who has a 3.9 CGPA with no papers and no research ideas, and another guy who has 2.9 CGPA with multiple papers, or at least one paper, obviously যে 2.9 with a paper is better. মানে রিসার্চের হিসাবে ঠিক আছে, পেপার থাকতে হবে এমন কোনো কথা নাই। মানে স্টুডেন্টদের সাথে কথা বলে হয়তো 3. মানে আমি যখন একটা স্টুডেন্টকে জাজ করব, আমি তাকে সিজিপিএ দিয়ে কখনো জাজ করি না, এটা আমি পার্সোনালি কখনো করি না। অনেকে করে, আমি করি না। এটাও আসলে এক এক জায়গায় ভাবে করে, এটা মেনে নিতে হবে, এটা কোনো রুল না। সো আমি যেটা বলতেছি এটা কোনো রুল না যে ও আচ্ছা তার মানে কি 2.9 আর 3.9 এর মধ্যে ডিফারেন্স নাই, এটা আমি বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আরেকজনের হয়তো ডিফারেন্স এক্সপিরিয়েন্স থাকতে পারে। আমি লাস্ট 10 ইয়ার্স ধরে আমি দেখতেছি, অনেক ইউনিভার্সিটিতে আমি গেছি, অনেক স্টুডেন্টদের সাথে মিশছি, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন স্টুডেন্ট দেখছি, ওই এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতেছি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে লাইক এখন কোশ্চেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অনেকে বলতে পারে ঠিক আছে একটা ভালো স্টুডেন্ট যদি এত ভালো রিসার্চারই হয় তাহলে তার সিজিপিএ কেন কম আসলো, বলতে পারে, রাইট? এটার কারণ হচ্ছে আমাদের সিলেবাস প্রবলেম আছে।
আমাদের সিলেবাস প্রবলেম আছে, এটা কেন বলতেছি, এটা আসলে আমি আমাদের ট্রিপলির পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমাদেরকে সবকিছু পড়ানো হয়, সবকিছু গিলায় পড়ানো হয়, যেগুলো আমাদের কোনো কাজে আসে না, অনেক কিছু আমাদের কাজে আসে না। ইফ ইউ কম্পেয়ার দ্য সিলেবাস, এটা যদি আমাদের সিলেবাসের সাথে যে কোনো ইউএস সাথে যে কোনো ইউনিভার্সিটি সিলেবাস, মানে ইলেকট্রিক্যাল বা যে কোনো ইউনিভার্সিটি আন্ডারগ্রেড সিলেবাস কম্পেয়ার করলে ওরা অনেক আরো কম পড়ে বলতে কি ফোকাসড পড়াটা পড়ে, এর ইলেকটিভটা বেশি, ইলেকটিভ অনুযায়ী তারা পড়ে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইলেকটিভ আছে, বাট তারপর আমাদের এত বেশি কোর্স নিতে হয়, এত বেশি পড়তে হয়, যে আমরা লাস্টের দিকে এসে আসলে বুঝে উঠতে পারি না যে আলটিমেটলি কোন দিকে যাব। ক্রেডিটটা অনেক বেশি, আমাদের ক্রেডিট নিতে হয় বেশি। তো এবং এখানে একটা যেটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, মুখস্থ করা একটা গদবাঁধা জিনিস, যুগের পর যুগ, মানে গদবাঁধা যে আগের থেকে চলে আসছে, ওগুলা পড়ে ইয়া করা, যেগুলো আমরাও করছি, রাইট, আমরাও মানে টিকে থাকার জন্য পড়ছি, বাট এগুলো কোনো কাজে আসবে না আমাদের রিয়েল লাইফে, এগুলো কোনো কাজে আসবে না। সো আমাদের স্টাডিটা এমন হওয়ার কথা ছিল যেটা আমাদের রিয়েল লাইফে যেটা অ্যাপ্লিকেশন আছে। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, তোমাদের কতগুলো কোর্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে আর কতগুলো কোর্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নাই, এবং কতগুলো কোর্স এমন ভাবে পড়ানো হয় যেটা আমাদের কাজে আসবে। আমাদেরকে পড়ানোই হয়েছে এমন ভাবে যে এটা মুখস্থ করো, এক্স্যাক্টলি এগুলো পড়ো, পাস করো, ডান, কিন্তু এগুলো কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন একদমই নাই। আমি ইন্ডাস্ট্রিতে গেছি, দেখছি, আমি একাডেমিয়া দেখছি, আমি দুইটাই দেখছি, যদিও ইউএসএতে, বাট দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কিছু আমাদের কাজে আসতেছে না যেগুলো আমরা পড়তেছি, এবং যেগুলো অনেকে কাজে আসবে ওগুলো আমরা পড়তেছি না। তো এই কারণেই অনেকে কম্পিটিটিভে থাকা সত্ত্বেও ফ্লারিশ করতেছে, বিকজ দে হ্যাভ দোজ স্কিলস, তারা ওগুলো বুঝতে পারছে। আমার ক্লাসমেট থেকে শুরু করে যারা জুনিয়র সিনিয়র, এদের মধ্যে অনেক মানুষ দেখছি যারা সিজিপিএ তোলার জন্য পড়তো না, মানে তাদের গোলটাই ছিল আমি এটা শিখতে চাই, আমি এটা জানতে চাই যে এভাবে এটা কিভাবে কাজ করে। তো ওই শিখতে গিয়ে তার সিজিপিএটা বেশি হয় নাই, বিকজ সে কিন্তু এক্সামে ভালো করার জন্য পড়ে নাই। এক্সামে ভালো করার জন্য সে টিপিক্যাল যে পড়া দরকার ওটা সে করে নাই, কিন্তু সে বুঝছে ভালো। তো যার কারণে এক্সামে হয়তো কম মার্কস পাইছে, বাট রিয়েল লাইফে গিয়ে সে ঠিকই সাকসেসফুল হয়েছে। সো ইনফ্যাক্ট আমি নিজেও যেমন ক্লাস নেই, এই সেমিস্টারে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসেও আমি আমার স্টুডেন্টদেরকে সেম কথাটা বলছি যে আমি তোমাদেরকে এমন ভাবে পড়াতে চাই, এমন জিনিস পড়াতে চাই যেগুলো তোমাদের রিয়েল লাইফে কাজে আসবে। কারণ আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে যে আমাদেরকে কি এই কোডগুলো মুখস্থ করতে হবে, যে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছিলাম, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই টার্মগুলো এইগুলো কি মুখস্থ করতে হবে? আমি না, করতে হবে না, বিকজ তোমরা যখন জবে তোমরা মুখস্থ তোমার লিখতে হবে না। যারা জব করে তারা তো মুখস্থ লেখে না, তাদের সামনে গুগল ওপেন থাকে, তাদের সামনে সব বইটই থাকে, রাইট? আমি বলছি না, মুখস্থ করতে হবে না, তো কনসেপ্টটা বুঝো তাহলেই হবে। আমি তোমাদেরকে টেবিল দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ইউ উইল বি এবল টু রাইট ইট। বাট এই গদবাঁধা মুখস্থ করা, ম্যাথ মুখস্থ করা, এসব তোমাদের করতে হবে না, বিকজ রিয়েল লাইফে এগুলো তোমরা করবা না। যেহেতু রিয়েল লাইফে করবা না, সেগুলো এখানে কেন করবা? তো আনফর্চুনেটলি এটা মানে অনেক জায়গাতে এটা হয় না, বাট এটাই হওয়া উচিত আর কি। এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সামওয়ান হু হ্যাজ আ লো সিজিপিএ বাট রিয়েলি গুড স্কিল and another person who has a really high CGPA but কোনো স্কিল নাই। সো এই ক্ষেত্রে হাই সিজিপিএ তাকে কোনো হেল্প করবে না। তার যদি ওই কনসেপ্টটা না থাকে, টেকনিক্যাল নলেজটা না থাকে, আর অবশ্যই প্যাশন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ওগুলো যদি না থাকে, সিজিপিএ তাকে কোনো কাজ আসবে না সিজিপিএ দিয়ে। আচ্ছা, তার মানে বলতে সিজিপিএটার ইম্পর্টেন্স আছে, বাট একটা সার্টেন সময় পর্যন্ত বা জায়গা পর্যন্ত, এরপরে তার রিসার্চ রিলেটেড জিনিসপত্রগুলো বেশি ফোকাসে আসবে। সেই ক্ষেত্রে ভাই আপনি একটা কথা বারবার বলছিলেন যে যদি ভালো পেপার থাকে তাহলে হচ্ছে যে এই হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যাওয়াটা কম্পারেটিভলি ইজি। It's a plus. It's not an obligation. মানে এটা এমন না যেটা থাকতেই হবে, রাইট? কারণ অনেকেই জানে যে হ্যাঁ আন্ডারগ্রেডে সবাই পেপার পাবলিশ করতে পারে না। সো ইটস আ প্লাস, অবভিয়াসলি ইটস আ প্লাস। তাকে মানে হয়তো যে কোনো কিছুতে প্লাস, তার কাছে যদি সার্টিফিকেশন থাকে, ট্রেনিং থাকে, এনিথিং ইন হিজ সিভি, তার সিভি বা রেজুমি যেটাই বলো, সেখানে যে কোনো এক্সট্রা এডিশন তো অবশ্যই সেটা প্লাস হবে, রাইট? একজন যদি এরকম অনেক সময় হয় যে এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট,
কিছু ক্ষেত্রে হইতে পারে, যেমন আমি রিসার্চ করি হয়তো যেটা নিয়ে, লেটস সে আমি আইওটি একটা পার্ট নিয়ে রিসার্চ করতেছি, যেখানে আমার এমন একজনের দরকার যার আইওটি স্মার্ট সিস্টেম নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবং যার খুব ভালো পাইথন স্কিল আছে, পাইথন কোডিং স্কিল আছে। তো সে হয়তো 3.9 পেয়েছে, সে তার 4-5টা পেপার আছে, কিন্তু তার কোনো পাইথন স্কিল নাই, বা আইওটি নিয়ে তার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, স্কিল নাই, সেটা স্কিল অ্যাগ্রো করতে পারবে, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে, কিন্তু তার ইচ্ছা নাই কোনো আইওটি নিয়ে কাজ করা। তো সে যত ভালো স্টুডেন্ট হোক, যত বেশি পেপার হোক, তাকে আমি তখন কেন নিব? তার অবশ্যই ইন্টারেস্ট থাকতে হবে এটার প্রতি। অনেকেই আছে যে জাস্ট ফর দ্য সেক অফ মানে ইউএসএ তে আসার জন্য জোর করে ইন্টারেস্ট দেখায়, রাইট? যেটাতে হোক আমি করবো, সমস্যা নাই। এটা পরে প্রবলেম হয় বলতে, হয়তো আমি চান্স পেলাম এমন একটা জায়গায় যেখানে আমার রিসার্চ ইন্টারেস্ট যেটাতে, সেটা যদিও না, বাট সেখানে আমার চান্স হয়েছে, আমি বাধ্য হয়তো ওখানেই করতে হবে। ইন্টারেস্ট না থাকলে কাজ করার খুব কঠিন হয়ে যায়। জোর করে একটা কাজ করতেছি যেটার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই, তখন একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে? ইন্টারেস্ট থাকতে হবে অবশ্যই। আর হ্যাঁ, বললাম যেটা, যে অবশ্যই প্লাস থাকতে হবে, বাট সিভিটা বা রেজিউমিটা বিল্ড করাও এক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সিভিতে হ্যাঁ পেপার দেওয়া থাকবে, এগুলো এডিশন দেওয়া থাকবে, বাট সিভিটা বা রেজিউমিটা এমন হইতে হবে, বিকজ দিস ইজ দ্য only piece of paper, first piece of paper যেটা দিয়ে তুমি নিজেকে সেল করতেছো। সো যে মানুষটা তোমার পেপারটা দেখবে, ফার্স্ট ইমপ্রেশনটা যেন ভালো হয়, দেখে মনে ও মাই গড। আমি এটা সব ক্ষেত্রে ডিপেন্ড করে। তোমার যদি ইন্ডাস্ট্রিতে যাও, রিক্রুটাররা যখন দেখবে, রিক্রুটাররা তো এইচআর ব্যাকগ্রাউন্ডের, ওদের তো টেকনিক্যাল নলেজ থাকে না। ওরা হচ্ছে কি অ্যাস্থেটিক্যালি যেই সিভি বা রেজিউমিটা ওদের কাছে অ্যাট্রাকটিভ লাগবে, দেখে মনে হবে যে ও আচ্ছা, তার অনেক কিছু করছে, সে ওটাকেই শর্টলিস্ট করবে। সো এটা বিল্ড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে তাহলে আমাদের এই বিষয়ে বেশি আগ্রহী থাকতে হবে যেগুলো আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো, তাহলে সেই বিষয়গুলোই আমাদের বেশি প্রাধান্য দিতে হবে, তাই না? হ্যাঁ, ওগুলো তো সবসময় প্রাধান্য দিতে হবে। ইন্ডাস্ট্রিতে যাও, একাডেমিতে যাও, অলওয়েজ দিতে হবে। জি জি। এখানে ভাই আমার আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে আমাদের এইসব বিষয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যেটার মধ্যে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশনটা বেশি। তো আমাদের ত্রিপলির সেক্টরের কথা বলি, তো আমাদের একটা কোর্স করানো হয় থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে, যেটা ম্যাথল্যাব। তো এটার ইমপ্লিমেন্টেশনটা কিরকম, এটা কিরকম ভাস্ট, আমাদের রিসার্চের ক্ষেত্রে হোক অথবা গ্রাজুয়েশনের পরে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেই হোক? ম্যাটল্যাব কোর্সটার নাম কি? ম্যাটল্যাব যে আর কি, এটা শেখানো হয় যে। আচ্ছা, ম্যাটল্যাব তো হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম, মানে হচ্ছে কি ম্যাটল্যাব সিমুলিং যেটা আর কি, মানে ম্যাটল্যাব হচ্ছে কি একটা হাই লেভেল প্রোগ্রামিং মানে কম্পাইলার, যেখানে হচ্ছে কি বলবো, মানে ইটস বিল্ড অন C++ বেসিক্যালি, রাইট? মানে ম্যাটল্যাব অনেকটা পাইথনের মতো। C++ যেরকম অনেক লোয়ার লেভেলে, পাইথন হচ্ছে কি একটু হাই লেভেল, অনেক ফাংশন বিল্ডিং থাকে। ম্যাটল্যাবে অনেক ফাংশন বিল্ডিং থাকে, অনেক কিছু ইজিলি করা যায়। ম্যাটল্যাব অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে আসবে, এবং আমি বলবো যে এই কোর্সটা আসলে অনেক কাজের। মানে ম্যাটল্যাব, পাইথন, এই ধরনের জিনিসগুলা, মানে আমরা তো ডেভেলপমেন্টে কাজ করতে গেলে আমাদের C++ বা জাভাতে দিকে যেতে হয়, বাট আমাদের অ্যাপ্লিকেশন বেস কাজ করার ক্ষেত্রে ম্যাটল্যাব অনেক কিছুতেই কাজে আসে। সো ইটস এ গুড কোর্স অবভিয়াসলি। এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অবশ্যই আছে। আলটিমেটলি সবকিছুরই তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, রাইট? কিছু না কিছু আছে, বাট কোনটা আমার সাথে কানেক্টেড, আমি কোনটাতে আছি, আমি যে ইঞ্জিনিয়ারিং এ আমি যেটা পড়তেছি, যেই ডিগ্রিটা নিচ্ছি, ওইখানে এটা কাজে আসবে কিনা, এবং ওই কোর্সের মধ্যে ওই কোর্সের সিলেবাসে কতটুকু কাজে আসবে, এটা আর কথা আমি অ্যাকচুয়ালি বলতেছি আর কি। যে ওই কোর্সের মধ্যে এমন অনেক কন্টেন্ট থাকে, এমন অনেক কিছু থাকে যেগুলো আমাদের কখনোই কোনো কাজে আসবে না। সো দ্য কোর্স ইটসেলফ ইজ নট দ্য প্রবলেম ইজ দ্য সিলেবাস, দ্য কন্টেন্ট। এগুলা মানে অবশ্যই কি বলবো, ভালো হইতে হবে, এবং এটা অবশ্যই ডিপেন্ড করে একজন ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টির উপর, ওই ইউনিভার্সিটি স্ট্রাকচার, কারিকুলামের উপর। এগুলো ভালো হইলে এভাবেই তো আসলে র্যাঙ্কিংও হয়, রাইট? আমেরিকাতে তো সব ইউনিভার্সিটি মানে এক কাতারে না, র্যাঙ্কিং আছে না, ভালো আস্তে আস্তে অনেক নিচের দিকে আছে, এরকম আর কি। তো যেসব ইউনিভার্সিটি কারিকুলাম এরকম অনেক ভালো কারিকুলাম, স্ট্রাকচার্ড কারিকুলাম,
এবং which makes sense। যেসব ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট বের হয়ে তো তারা জবও বেটার জায়গায় পাচ্ছে, বিকজ তারা একটা বেটার এডুকেশন পাচ্ছে, বেটার লার্নিং পাচ্ছে। আকিব তুমি বলো। জি ভাই, এখানে ভাই একটা জিনিস আমার আমার পার্সোনাল একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে ধরুন বাংলাদেশের স্টুডেন্টরা যে পরিমাণে রিসোর্স পায়, আপনি যদি সেটা ইন্ডিয়া বলেন বা অন্য কোনো দেশ চিন্তা করেন, ইংল্যান্ড, ইন্ডিয়া, যে কোনো দেশ, এদের রিসোর্স ডেফিনেটলি আমাদের দেশের যে স্টুডেন্টরা যে রিসোর্সটা পায় তার থেকে বেটার হয়। তাহলে এখন ধরেন ইউএসএ তে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি কোনো প্রফেসরের কাছে 3টা মেইল আসে, 3জন স্টুডেন্ট 3টা দেশ থেকে, ইংল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ, এখন 3 জনের রিসার্চ পেপারই সে দেখলো, কিন্তু ধরেন বাংলাদেশের যে রিসোর্সের যে কমতিটা আছে, এটার কারণে কি আপনি মনে করেন যে বাংলাদেশি স্টুডেন্টরা এই জায়গাতে একটা চ্যালেঞ্জের শিকার হয়, চ্যালেঞ্জের মুখোমুখি Absolutely হয়? not. No. আচ্ছা, কোনো ডিফারেন্স হয় না, কারণ মাই পিএইচডি ইজ ফ্রম ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। ওইখানে তো আমি মানে ওখানে ইনফ্যাক্ট আমাদের যে সাইবার মানে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট সাইবার সিকিউরিটি হাব অফ ইউএসএ, এবং ওখানে একটা ইনস্টিটিউট আছে, ফ্লোরিডা ইনস্টিটিউট অফ সাইবার সিকিউরিটি। ওইখানে প্রচুর বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট আছে। ইনফ্যাক্ট ওখানে একজন ফ্যাকাল্টি আছে, মাল্টিপল ফ্যাকাল্টিস আছে যাদের আন্ডারে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে। একজন ফ্যাকাল্টি আছে যার আন্ডারে 90% স্টুডেন্টই বাংলাদেশি। সো তার আন্ডারে ইন্ডিয়া, চায়না থেকে তো সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে অবভিয়াসলি, বাট তার আন্ডারে ইন্ডিয়ান আর চাইনিজ স্টুডেন্টরাও সুযোগ পায় না বাংলাদেশের যতটা সুযোগ পায়। লাইক তার আন্ডারে টোটাল 20 স্টুডেন্টসদের মধ্যে 17-18 জনই বাংলাদেশি, বাকি 1-2 জন হয়তো একজন ইন্ডিয়ান একজন চাইনিজ এরকম। তার মানে কি, তার মানে বাংলাদেশের ভালো করতেছে। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে এই কান্ট্রি স্ট্রাকচারটা এখানে আসলে ম্যাটার করে না। অনেক ফ্যাকাল্টিরা আবার ডাইভার্সিফাই করার ট্রাই করে, মনে করে যে আচ্ছা আমি বাংলাদেশি বেশি নিয়ে ফেলছি, এখন একটু ইন্ডিয়ান নেই বা একটু আমেরিকান নেই বা একটু আফ্রিকান কান্ট্রি থেকে নেই, এরকম ডাইভার্সিফাই করার চেষ্টা করে। ইউএসএ অনেক জায়গায় এই ডাইভার্সিটিটা আছে, তারা একটা জায়গা থেকে বেশি নিতে চায় না, এরকম আছে। অনেক সময় বাধ্য হয় নেয়, তখন ইন্ডিয়ানরা অনেক জায়গায় বেশি যায়, কারণ কান্ট্রি বড়, মানুষ বেশি, যাবেই তো। এটা তো এমন না যে মানে স্কিল বেশি, ব্যাপারটা তা না। এটা আসলে পপুলেশনের উপর ডিপেন্ড করে। চায়না আরো বেশি পপুলেশন, এই জন্য চায়না থেকে বেশি আসে। তো আমি বলবো যে ওই যে এক্সাম্পলটা দিলা যে 3 জন, এখানে কান্ট্রি কোনো, আমি অ্যাটলিস্ট এরকম কখনো দেখি নাই যেভাবে কেউ চিন্তা করে কান্ট্রি অ্যাকচুয়ালি ম্যাটার করে না। বাংলাদেশের রিসোর্স কম, এটাও আসলে আমি কখনো কাউকে বলতে শুনি নাই, শেয়ার কনসার্ন হইতেও দেখি নাই। আমি নিজেও এটা নিয়ে কনসার্ন না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, কারণ আন্ডারগ্রেডের রিসার্চ করার মতো রিসোর্স বাংলাদেশে আমার মনে হয় না কম, এনাফ রিসোর্স আমার মনে হয় আছে। অবভিয়াসলি এটা ডিপেন্ড করে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, আমার মনে হয় ইটস এনাফ। অবশ্যই আরো ভালো, আরো বেটার রিসোর্স হলে অবশ্যই ভালো, এটা তো ঠিক, বাট আমি তো এখানে একটা সুপার কম্পিউটার দাবি করতে পারি না, রাইট, আমার রিসার্চ করার জন্য। বাট অ্যাটলিস্ট বেসিক কম্পোনেন্ট গুলা আমার মনে হয় অ্যাভেলেবল আছে, আরো ভালো হওয়া উচিত, এটা ঠিক, বাট মোটামুটি এনাফ। রিসোর্স নিয়ে আমার মনে হয় না কেউ মাথা ঘামায়, কোনো ফ্যাকাল্টিরা মাথা ঘামাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে ভাইয়া, ধরেন যারা হায়ার স্টাডিজ করতে যায় তাদের অনার্স এর পরে, তো এরকম কিছু ক্ষেত্রে সুযোগ থাকে যে তারা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা হচ্ছে প্রফেসর সিলেক্ট করার অপশনটা থাকে, প্রফেসর নেওয়ার অপশনটা থাকে। তো এই যে তারা প্রফেসর নিবে, এটা আসলে মানে কি বেসিস, মানে কিসের উপর ভিত্তি করে তারা জিনিসটা ডিসিশনটা নিবে, এটা জানার ছিল। হায়ার স্টাডিজে বলতে ফর এক্সাম্পল ইউএসএ তে আসে, ইউএসএ তে পিএইচডি করতে গেছে। জি আচ্ছা, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো একটা কোশ্চেন। এটা আমি ব্রিফলি হয়তো মাঝখানে একবার ডিসকাস করছিলাম। তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে ওকে সুপারভাইজার ইজ ফ্রম চায়না, চাইনিজ সুপারভাইজাররা খুব বেশি প্রেশার দেয়, এরকম হয়তো অনেকে মাথায় কাজ করে যে বা ইন্ডিয়ান প্রফেসররা আমাদের সাথে ভালো করবে না, এরকম হয়তো চিন্তা করে। বাট অ্যাকচুয়ালি কান্ট্রি কে স্টেরিওটাইপ করাটা ঠিক হবে না, কারণ একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড মানে ন্যাশনালিটির মানুষ হইলেই যে সে এমন হবে ব্যাপারটা তা না, ভালো খারাপ সবখানে আছে। বাংলাদেশি প্রফেসর হইলেও খারাপ হইতে পারে, এটা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি জানি, এরকম শুনছি যে হইছে, প্রবলেম হইছে। তো সো ন্যাশনালিটি অতটা ম্যাটার করে না,
আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সেই সুপারভাইজারটা মানুষ হিসেবে কেমন। এখন একটা কোশ্চেন মাইট ওয়ান্ডার যে একটা মানুষ ভালো না খারাপ এটা আমরা কেমনে বুঝবো? একটা মানুষ বিয়ের বাজারেই বুঝতে পারে না যে ভালো মানুষ না খারাপ মানুষ, সেখানে আমি একটা প্রফেসরকে কিভাবে চিনবো, রাইট? তো এটা হচ্ছে কি আমরা আমাদের জায়গা থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব জানা এটা আমাদের ট্রাই করতে হবে। সোর্স গুলো কি? সোর্স গুলো হচ্ছে আমার ওই প্রফেসরের নিউজ গুলো শুনবো, একজন প্রফেসরের নাম লিখে সার্চ দিলেই তো তার সম্পর্কে নিউজ আসবে। তারপরে তার ডিপার্টমেন্টে অন্য যেসব স্টুডেন্টরা আছে বাংলাদেশি তো কাউকে না কাউকে পাওয়া যাবে, ওইসব তাদের সাথে তাদেরকে রিচ আউট করে জিজ্ঞাসা করতে হবে যে এই প্রফেসরটা কি অ্যাকচুয়ালি কেমন। তারপরে এটা দেখতে হবে যে সে যদি প্রফেসর হয়, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর সিনিয়র প্রফেসর হয়, দেন সে তার আন্ডারে স্টুডেন্ট কতজন আছে, স্টুডেন্ট কিরকম করছে, আগে পারফর্ম কেমন করছে, বের হয়েছে কত বছর পর পর, এরকম হইলে একটা আইডিয়া পাওয়া যাবে। কারণ খারাপ প্রফেসর হইলে অনেক সময় স্টুডেন্ট মানে কেন পালা যায়, মানে ছেড়ে চলে যায়, এরকমও আছে, টিকতে পারে না, এরকম আছে। তো ওই ইনফরমেশন গুলো তখন ওখান থেকে জানা যাবে, রাইট? এরপর রেট মাই প্রফেসর নামে একটা ওয়েবসাইট আছে, ওটা হচ্ছে কি যদিও টিচিংটা দেখাবে যে সে টিচার হিসেবে কেমন। তো ওই প্রফেসরের নাম দেখে রেট মাই প্রফেসরে সার্চ দিলে তার সে ক্লাস কেমন নিচ্ছে, গ্রেড কেমন দেয়, ওগুলো সব জানা যাবে। যদিও ওটা পিএইচডি বা মাস্টার্স এর ক্ষেত্রে অত না, বাট ওখানে অনেকে হয়তো কমেন্ট করে যে এই প্রফেসর ব্যবহার ভালো না বা এরকম কিছু কিছু কমেন্ট করে, ওখান থেকে কিছু আইডিয়া পাওয়া যায়, এটা একটা ওয়ে। আর ওই প্রফেসরের তো রিসার্চ প্রোফাইল আছে, সবকিছু ওপেন আছে, ওখান থেকে তো একটা আইডিয়া পাওয়া যাবে সে রিসার্চ কেমন করতেছে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইক মি, যারা নতুন নতুন ঢুকছে, তাদের সম্পর্কে ইনফরমেশন খুব কম, রাইট? কারণ তাদের তো কোনো ট্র্যাক রেকর্ড নাই যে তারা আগে স্টুডেন্টকে কিক আউট করছে বা খারাপ বিহেভ করছে, ট্র্যাক রেকর্ডটা নাই। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে সুযোগ বেশি, এটা ঠিক, আবার ইনফরমেশনটা একটু কম, এটাও ঠিক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা কারণ তারা মাত্র তাদের মানে শুরুর দিকে, তাদের ক্যারিয়ারের শুরুর দিকে তারা স্টুডেন্ট খুঁজতেছে, এবং তারা এমন স্টুডেন্ট চায় যে স্টুডেন্টরা যাতে ভালো পারফর্ম করতে পারে। অনেক সময় প্রফেসররা বা সিনিয়ররা অতটা ম্যাটার করে না, মনে করে যে হ্যাঁ আমি তো স্টেবল হয়েই গেছি, আমার অত হাই পারফরমেন্স স্টুডেন্ট লাগবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লাইক ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট, লাইক সুপার প্যাশনেট, এবং ইউর লাইক সুপার কনফিডেন্ট যে আমি অনেক কাজ করতে পারবো, আমি মানে আমি মোটামুটি ভালো অ্যাম্বিশাস, দেন ইট ডাজন্ট ম্যাটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আন্ডারে যাও আর খুব সিনিয়র লেভেলের আন্ডারে যাও, ওটা ম্যাটার করবে না। বাট তোমার কাছে যদি এরকম মনে হয় যে তুমি খুব আরামে থাকতে চাও, রাইট, খুব শুয়ে বসে আস্তে ধীরে কাটাইতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আন্ডারে যাওয়ার চাইতে হয়তো একটু সিনিয়র প্রফেসরের আন্ডারে যাওয়াটা একটু বেটার হতে পারে, কারণ হয়তো প্রেশারটা একটু কম হতে পারে, তখন তার আন্ডারে অনেক স্টুডেন্ট আছে, প্রেশারটা কাইন্ড অফ ইভেনলি ডিভাইড হয়ে যায়। তো এগুলোও অনেক ফ্যাক্টর, এগুলোও অনেক ম্যাটার করে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, ইউনিভার্সিটির র্যাঙ্কিংও ম্যাটার করবে না এখানে, ইনফ্যাক্ট ডিপার্টমেন্টের পারফরমেন্সও ম্যাটার করবে না, ম্যাটার করবে প্রফেসরটা মানুষ হিসেবে কেমন, ইজ হি আ গুড হিউম্যান বিং, সে কি তোমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারবে কিনা। কারণ মানে মাঝে মাঝে এরকম হয় না যে লেটস সে আমি আমার পার্সোনাল আমি একটা এক্সাম্পল দেই। আমি আমি হচ্ছে আমার ফার্স্ট যে পেপারটা আমি করছিলাম সেটা আমি বাংলাদেশে বসে করছিলাম, কারণ তখন কোভিড এর পরে বাংলাদেশে চলে আসছিলাম আমি, এবং আমি বাংলাদেশে 4 মাস 5 মাস ছিলাম টানা, এন্ড মাই প্রফেসর অ্যালাউড ইট। কারণ তার কথা হচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার টু মি যে তুমি কোনখান থেকে কাজ করো, কাজ করতে পারলেই হয়। আর অন্য সব স্টুডেন্টরা জেলাস ছিল আমার প্রতি যে ইস এই প্রফেসর অ্যালাউ করছে তাকে এত মাস বাংলাদেশে বসে বসার জন্য, আমাদের থেকে 3 সপ্তাহ বেশি অ্যালাউ করে না। তো সেটা অ্যালাউ করছে, এবং আমার মনে আছে যে রোজার সময় সেহেরির পরে ওই সময় আমি আমি সারা রাত ঘুমাই নাই, কারণ আমি পেপারটা আমার সাবমিট করতে হবে। বাংলাদেশ টাইমে তো হচ্ছে গিয়ে মানে ওখানকার সাবমিট টাইম মিডনাইট, তো বাংলাদেশে আমাকে সকালের ওই টাইমে সাবমিট করতে হবে। আমি সারা রাত ঘুমাই নাই, সেহেরি বোর্ড খেয়েও আমি ঘুমাই নাই। তো আমি পেপারটা একটু ফাইনাল টাচ দিচ্ছি, তো আমার প্রফেসর অনলাইনে আমাকে পাইছে, সে বলছে যে তুমি এখন কি করতেছো অনলাইনে। আমি বলছি প্রফেসর আমি জাস্ট পেপারটা একটু ফাইনাল একটু এডিট করে তারপর আমি সাবমিট করে দিচ্ছি। বলে ইউর হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দিস ওয়ার্ক, তুমি তোমার শরীর খারাপ করে রাত জেগে তুমি কেন কাজ করতেছো? ডাজন্ট ম্যাটার, পেপার যা হয়েছে হয়েছে, এডি সাবমিট করে দাও, তোমার এডিট করা লাগবে না, তোমার শরীরটা বেশি ইম্পর্টেন্ট, তোমার হেলথ বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই আমাকে এই কথাটা বলছে, এটা কিন্তু তোমার 90% প্রফেসর বলবে না। তার মাথাকে চিন্তা হচ্ছে যে তাড়াতাড়ি পেপার সাবমিট করো, মানে ঘুম দূর করো, কিসের ঘুম। বাট হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট মাই হেলথ, মাই মেন্টাল হেলথ, মাই ফিজিক্যাল হেলথ, সবকিছুতে। এরকম
এরকম প্রফেসর হইলে মনে হবে যে পিএইচডিটাও খুব চমৎকার হবে, আমি বিলিভ করি। অনেক প্রফেসর অনেক প্রেশার দেয়, হ্যাঁ মাঝে মাঝে একটু তো প্রেশার ঠিক আছে দিচ্ছে, একটু গোতা দিতে হয়, মাঝে মাঝে লেজি হয়ে যায় স্টুডেন্টরা, একটু ইয়া করতে হয়, কিন্তু গুড বিহেভিয়ার দিয়ে যদি প্রেশারটা দাও, তুমি সুন্দর করে বুঝায় বলো যে লেটস ডু দিস, লেটস অ্যাচিভ সামথিং টুগেদার, তখন তো স্টুডেন্টরা এমনি মানে মোটিভেটেড হবে। আই গট মোটিভেটেড, সো ওয়াই নট এভরিওয়ান। সো এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আইওটি, অটোমেটিক সেফটি অথবা রিনিউয়েবল এনার্জি যেটাই বলি, তো এগুলো একটা একটার সাথে কিভাবে ইন্টারকানেক্টেড, আর এগুলোর ইম্পর্টেন্সটা কিরকম আমাদের গবেষণার জন্য, রিসার্চের জন্য, অথবা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য? আচ্ছা, আমার রিনিউয়েবল এনার্জি নিয়ে আমি যে কাজটা করছি ওটা ছিল মাস্টার্সের সময়, বাট পিএইচডিতে আমি অতটা করি নাই। পিএইচডিতে আমার মেইন ছিল আইওটি, অটোমোটিভ সিকিউরিটি। সো এবং আইওটি হচ্ছে এমন একটা টার্ম যেটাকে তুমি যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারো। আইওটি আইওটি বলতে আমি যদি সিম্পল টার্মে যদি আইওটি বলি, স্মার্ট সিস্টেম, যে কোনো কিছুকে স্মার্ট করার জন্য যে যে অনেক কিছু আমি এখানে নিয়ে আসতে পারবো। আর আমাদের এখনকার মানে ওয়ার্ল্ডে আমরা যদি চিন্তা করে দেখি, আসলে সবকিছুতে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করতেছে সোসাইটিতে, রাইট? কিছু কিছু জিনিস হয়তো অ্যাবসলিউট মানে স্যাচুরেটেড হয়ে গেছে, লাইক ট্রেডিশনাল পাওয়ার সিস্টেম নিয়ে রিসার্চ করার কিছু নাই। ট্রেডিশনাল পাওয়ার সিস্টেম ইজ সো মাচ স্যাচুরেটেড, রাইট? রিসার্চ করার জন্য কি আছে? ঠিক আছে, রিনিউয়েবল এনার্জিতে রিসার্চ করলে সোলার ফটোভোল্টেক্স আছে, উইন্ড এনার্জি আছে, এগুলো আছে, রাইট? ফটোভোল্টেক্স নিয়ে, সোলার সেল নিয়ে কাজ আছে, ইলেকট্রিক সার্কিট রিলেটেড নিয়ে কাজ আছে, এফিসিয়েন্সি বাড়ানো নিয়ে কাজ আছে, এগুলো অবশ্যই হেল্পফুল হবে। রিনিউয়েবল এনার্জি তো অলওয়েজই মানে সাস্টেনেবল এনার্জি ইজ পার্ট অফ, obviously the part of the future, right? It is the present, also the future. বাংলাদেশে অটোমোটিভ নিয়ে তেমন একটা কাজ হয় না, বাট অটোমোটিভ সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ অটোনোমাস ভেহিকলস, সেলফ ড্রাইভিং কার্স। সেলফ ড্রাইভিং কার্স হচ্ছে গিয়ে আমাদের ফিউচার, তাই না? মানে এখানে আসলে অলরেডি ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে সেলফ ড্রাইভিং কার্স লাইক টেসলা, অনেক গাড়ি তো চলতেছে, সেলফ ড্রাইভিং ট্যাক্সি চলতেছে। ওইগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি ভালনারেবল সাইবার অ্যাটাকের। মানে একটা গ্রুপ অলরেডি দেখাইছে, হ্যাক করে দেখাইছে যে গাড়ি হ্যাক করা যায়। এন্ড উই ওয়ার্কড অন দিস অ্যাকচুয়ালি। আমাদের রিসার্চের একটা বড় অংশ ছিল এই সিকিউরিটি ডেভেলপ করা এই ধরনের সিচুয়েশনে। একটা মানুষকে, লেটস সে একটা খুব হাই প্রোফাইল লোক একটা অটোনোমাস ভেহিকেলে চড়তেছে, এবং আমি যদি তাকে ওই লোকটাকে অ্যাক্সিডেন্টে ফেলাইতে চাই, আমি জাস্ট গাড়িটা হ্যাক করে তাকে অ্যাক্সিডেন্টে ফেলাই দিব। সেটা অনেক বেশি লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আইওটি আমাদের লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইম্পর্টেন্ট। মেকিং এভরিথিং স্মার্ট, সব জায়গায় সেন্সর লাগানো, সব জায়গায় ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কানেক্টেড, এজ কম্পিউটিং কানেক্টেড, মেশিন লার্নিং এন্ড এআই যত দিন যাবে তত বেশি এটার ইউজফুলনেস বাড়বে। এআই এর ইউজফুলনেস বাড়বে, আবার এআই এর ক্ষতিকর দিকও আছে। আসলে এটা নিয়ে কথা বলতে গেলে বিশাল হয়ে যাবে, বাট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কি। আচ্ছা, আমাদের হ্যাঁ যে মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ডে যে ডিজিটাল টুইন, এই জিনিসটার ভূমিকা কিরকম, আর আমরা স্টুডেন্টরা হিসাবে এটা মানে এই ক্ষেত্রে আমরা যদি রিসার্চ করি তাহলে কিভাবে শুরু করতে পারি এটা রিসার্চটা? হ্যাঁ, আমার রিসার্চের একটা বড় অংশ ডিজিটাল টুইন ছিল। তো এখন ডিজিটাল টুইন ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে, লেটস সে একটা এক্সাম্পল নিয়ে কথা বলি। লেটস সে হিউম্যান হার্ট। এখন হিউম্যান হার্টে তো অনেক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হয়, ভালভ নিয়ে, আর্টারি হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক হয়, অনেক ধরনের সমস্যা হয়। এখন আমি এই হিউম্যান হার্ট নিয়ে অনেক ধরনের কাজ করতে চাই, যাতে আমরা বিভিন্ন ডিজিজকে ফাইট করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, আমি যদি হিউম্যান হার্টের একটা ডিজিটাল টুইন বানাই, একটা হিউম্যান হার্টেরই একটা কম্পিউটেশনাল প্রসেস যেটা হিউম্যান হার্টকে মিমিক করবে। বাট ইটস নট লাইক মডেলিং এন্ড সিমুলেশন, ইটস ফার মোর অ্যাডভান্সড, বিকজ ডিজিটাল টুইন ইজ নট মডেলিং এন্ড সিমুলেশন। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ, এটা রিয়েল টাইমে ওই হার্টটাকে মিমিক করবে। ওই হার্টে যদি কোনো চেঞ্জ আসে, দেন ডিজিটাল টুইনেও সেই চেঞ্জটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এবং আমি হার্টে কোনো একটা মেডিসিন দিলে বা কোনো ধরনের সিচুয়েশন ডিজিজ আসলে যে ধরনের চেঞ্জ গুলো আসে, ইলেকট্রিক্যাল ম্যাল ফাংশন বা যে কোনো চেঞ্জ আসে, ওগুলো আমি আমার সেই কম্পিউটেশনাল প্রসেসটাকে, সেই ডিজিটাল টুইনে আমি সেই চেঞ্জটা দেখতে পারবো। তার মানে কি? তার মানে আমাকে একটা ফিজিক্যাল হার্ট
অথবা এনি সাইবার ফিজিক্যাল সিস্টেম, লেটস একটা গাড়ি বা যে কোনো মেশিন নিয়ে ঘাটাঘাটি করা লাগতেছে না, কারণ ওটার একটা ডিজিটাল টুইন আমার কম্পিউটারের মধ্যে আছে, এবং ওই ভার্চুয়াল ভার্সনই আমি ওটা নিয়ে ফ্রিলি সিমলেসলি এক্সপ্লোর করতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক, কোন উইথাউট এনি লস, উইথাউট এনি অ্যাক্সেস টু দ্য অ্যাকচুয়াল হার্ডওয়্যার অর দ্য অ্যাকচুয়াল টার্গেট পার্ট, আমি ওটার ভার্চুয়াল ভার্সন নিয়ে আমি ইচ্ছা মতো প্লে করতে পারতেছি আমার কম্পিউটারে বসে, এবং ওখান থেকে অনেক ধরনের জিনিস আমি অ্যাচিভ করতে পারবো। দ্যাট ইজ ওয়াই ইটস রিয়েলি 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 ইম্পর্টেন্ট। আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি অবশ্যই আমাকে প্রোগ্রামিং স্কিল থাকতে হবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যেইটাকে আমি টার্গেট করব, যেইটার ডিজিটাল টুইন বানাবো, ওইটা নিয়ে আমাকে নলেজ, ওইটা নিয়ে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাই না? যেমন আমি হার্ট কিভাবে কাজ করে, এটা তো একজন ইঞ্জিনিয়ার অতটা জানা না যতটা ডাক্তাররা জানে, সেক্ষেত্রে ডাক্তারদের সাথে আমাদের কোলাবোরেট করতে হবে, রাইট? যেমন আমাদের একটা পেপার আছে কোভিড-19 এর জন্য, আমরা একটা ওয়্যারেবল বিল্ড করছিলাম, যে ওয়্যারেবলটা পড়লে ইট উইল টেল ইউ যে তোমার কোভিড-19 আছে নাকি নাই। ওটার জন্য আমাদের যে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার যে হসপিটাল, ওই হসপিটালের ডাক্তারদের সাথে কোলাবোরেট করছি, ডাক্তারদের থেকে ডাটা সেট নিছি, পেশেন্টের ডাটা সেট নিছি, সেই ডাটা সেটটা আমরা ইউজ করছি। সো এই ধরনের সিচুয়েশনে ক্রস কোলাবোরেটিভ ফিল্ড, এটা ক্রস কোলাবোরেশন হবে। যে এবার এটা হার্টের এক্সাম্পল দিলাম, ইট ক্যান বি এনিথিং, রাইট? ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি আ কার, ইট ক্যান বি আ প্লেন, যে কোনো জিনিস যেটা ফাংশন করতেছে, তাই না? যেটা কন্টিনিউয়াস রিয়েল টাইমে যেটা মুভ করতেছে, এমন একটা জিনিসকে আমি মিমিক করব এটা কাজকে, তো ওটা নিয়ে আমাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আচ্ছা, যে আইওটি সিকিউরিটি অ্যান্ড অটোমেটিক সিস্টেম, তো এটা নিয়ে যে আপনার যে সব কাজগুলো ছিল, এগুলো আমাদের রিয়েল লাইফে বিভিন্ন টাইপের প্রবলেমের সলিউশন অথবা বিভিন্ন চ্যালেঞ্জের যে ওভারকাম করতে কি কি ক্ষেত্রে আবার কি রকম ক্ষেত্রে মানে এগুলোর অবদান আছে, এটা নিয়ে যদি কিছু। যেমন আইওটি সিস্টেম বললে তো আসলে এটা একটা আমব্রেলা টার্ম, আইওটির আন্ডারে অনেক কিছু আছে। যেমন আমি এই মতো যে এক্সাম্পলটা দিলাম কোভিড-19 এর ওয়্যারেবল, রাইট? এটাতে তো অনেকগুলো কম্পোনেন্ট আছে। সো এই ওয়্যারেবলটা তো রিয়েল আমাদেরকে অবশ্যই হেল্প করতেছে। ইট ক্যান বি আ ডোরওয়ে টু আদার ডিজিজেস, যে এই ধরনের ডিজিজের জন্য আমরা ওয়্যারেবল বানাতে পারবো। এই ওয়্যারেবলটা আমরা জাস্ট পরে ইনস্ট্যান্টলি বলে দিতে পারবো যে সে অ্যাকচুয়ালি ওই ডিজিজ দ্বারা এফেক্টেড কিনা, রাইট? সো এটা একটা সোশ্যাল ইম্প্যাক্টফুল থিং। এরপরে আমরা ভেহিকুলার সিস্টেমের ডিজিটাল টুইন নিয়ে কাজ করছি, ভেহিকুলার অটোমোটিভ সিকিউরিটি নিয়ে কাজ করছি। ওটা তো অবভিয়াসলি লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, কারণ ওগুলা আমাদের সোসাইটিতে সবচেয়ে অনেক বড়টা ইস্যু, যে সাইবার সিকিউরিটি বা সাইবার অ্যাটাক হতে পারে। তো এইটা একটা বড়, মানে এখানে একটা বড় অবদান অবভিয়াসলি আছে। ফার্দার আরো অনেক ছোট ছোট কাজ আমরা অ্যাকচুয়ালি করছি, রাইট? মানে যেমন আমি একটা কাজ করছি যেখানে হচ্ছে গিয়ে আমরা ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর উপর একটা ডিজিটাল টুইন ক্রিয়েট করছি, যে মানে একটা লাইক যে কোনো একটা ওয়াটার বডি, ইট ক্যান বি আ পন্ড অর এনিথিং, যেটার পানি কন্টামিনেটেড হয়ে গেলে সেটা কিভাবে ইফেক্ট করতে পারে, রাইট? ইট ক্যান বি, ইটস এ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টফুল সিচুয়েশন এনভায়রনমেন্টে, এবং এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড মানে হচ্ছে কি হিউম্যান লাইফের সাথেও কানেক্ট, বিকজ আমরা ওই পানি থেকেই তো ওই পানিটা ইউজ করতেছি। তো এই ধরনের জিনিস আর কি। তো যে কোনো জিনিস যেটা সোসাইটিতে ইম্প্যাক্টফুল ইন টার্মস অফ, ইট ক্যান বি রিলেটেড টু এনভায়রনমেন্ট, ইট ক্যান বি রিলেটেড টু হেলথ কেয়ার, অল ইট ক্যান বি রিলেটেড টু এনি সাইবার ফিজিক্যাল সিস্টেম যেটা সাইবার অ্যাটাক হতে পারে যেটার উপরে। সো এই জিনিসগুলা বেসিক্যালি আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। দ্যাটস ওয়াই মাই লাইক গ্লোবালি সোশ্যাল ইম্প্যাক্টফুল ওয়ার্ক, এভাবে যদি বলি দেন জিনিসটা আরো বুঝতে ইজি হবে। আচ্ছা ভাইয়া, এই ইঞ্জিনিয়ারিং রিসার্চ গুলোর সাকসেস রেট বাড়ানোর জন্য আমাদের কোন টেকনিক্যাল এবং সফট স্কিল গুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করেন? আসলে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কটার আন্ডারে তো অনেক কিছু আছে, রাইট? মানে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যেটা নিয়ে কাজ করবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেটা নিয়ে কাজ করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটা নিয়ে কাজ করবে না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বা একজন প্রোডাক্ট বা আইপি থেকে পাস করছে এমন কেউ হয়তো মানে তার স্কিল গুলো অনেক ডিফারেন্ট হবে এখানে, ঠিক আছে? সো এটা আসলে আমি যদি এটা অ্যান্সার দিই, এটা এক পাশ থেকে হয়ে যাবে কাইন্ড অফ। আমি খালি
যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো স্কিল গুলো তো আসলে খুবই নরম, রাইট? এখন মানে কাইন্ড অফ জানা কথা যে কি কি আমাদের মোটামুটি স্কিল থাকা দরকার, বাট you're asking about soft skill, right? Not technical skills. both. কমিউনিকেশন একটা মানে ইম্পর্টেন্ট থিং আসলে। এটা ইন্ডাস্ট্রিতে কমিউনিকেশন তো অবশ্যই ইম্পর্টেন্ট। অনেকে হয়তো কমিউনিকেশন তো ভালো না, রাইট? অনেকে হয়তো এক্সেলে ঠিক মতো কাজ করতে পারে না, বাট এখন সিচুয়েশন এরকম যে এক্সেলে বিল্ড আপ করা, স্ট্রাকচারাইজ করা, এগুলো ইন্ডাস্ট্রিতে অনেক কাজে আসে। এগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সেল শিটে বিভিন্ন ধরনের আমরা অ্যালগোরিদম ইউজ করা যায়, তোমরা জানো কিনা জানি না, এগুলা ইউজ করা যায়। মানে ওভারঅল এগুলাকে আমি অতটা মানে কমিউনিকেশন ছাড়া বাকি জিনিসগুলোকে অতটা আমি ইম্পর্টেন্স দিই না, বিকজ বাকি জিনিসগুলো মোটামুটি অ্যাডাপ্ট করে ফেলা যায়। ইঞ্জিনিয়াররা যেহেতু এর চেয়েও 100 টাইমস কঠিন জিনিস শিখে আসতে হয়েছে, এই জিনিসগুলো মোটামুটি শিখে ফেলা যায়। বাট কমিউনিকেশন এমন একটা জিনিস যেটা ইটস প্র্যাকটিস, ইটস অ্যাবাউট প্র্যাকটিস। আর বাট সব ক্ষেত্রে না, হায়ার এডুকেশনে অনেক সময় দেখা গেছে যে চাইনিজ ফ্যাকাল্টি যারা ইউএসএ তে, ওদের নিজেদের ইংলিশ আমরা বুঝি না, ওদের ইংলিশ আসলেই আমরা বুঝি না, আমি নিজেও বুঝি না। আমার নিজের একজন, আমি মাস্টার্স করার সময় একজন ফ্যাকাল্টি, চাইনিজ ফ্যাকাল্টি ক্লাস আমি কোর্স নিয়েছিলাম। সো হি ওয়াজ রিয়েলি নলেজেবল, হি ওয়াজ এ গ্রেট রিসার্চার, বাট তার ইংলিশ আমি কিছু বুঝতাম না। তো তার কমিউনিকেশনে ওখানে ঘাটতিটা ছিল, বাট তার বাকি জিনিসগুলো ভালো দেখে সে হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল ফ্যাকাল্টি, রাইট? বাট ওই কমিউনিকেশন স্কিলটা তার নাই। তো এখানে হয়তো তার মতো একজন হয়তো বাংলাদেশি স্টুডেন্ট যার কমিউনিকেশন স্কিল ভালো না, তারপরে সে হয়তো তাকে নিবে, ঠিক আছে? বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইংলিশ কমিউনিকেশন স্কিল ইজ এন ইম্পর্টেন্ট থিং। ইংলিশ রাইটিং স্কিল ইজ ইম্পর্টেন্ট থিং, বিকজ ইউ হ্যাভ টু রাইট পেপার্স। হ্যাঁ, এখন চ্যাটজিপিটি আছে, এখন অনেক কিছু আছে, আমি ফিক্স করতে পারবো, বাট you cannot rely 100% on those things, right? At least একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকতে হবে, তোমার একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকতে হবে। গ্রাউন্ড ওয়ার্কে তুমি তোমার কনসেপ্টটা তুমি একটা রিটেন ভার্সনে নিবা, তারপর ওটাকে তুমি পাবলিশ করবা। তো ওইখানে তোমার যদি কোনো স্কিল না থাকে, এটা একটা সমস্যা। ওখানে স্কিলটা ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে ডেভেলপ হয়, কিছুই না থাকলে দ্যাটস আ প্রবলেম। কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন স্কিল আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, বিকজ ইউর প্রেজেন্টিং ইউর ওয়ার্ক to the international community. Like if you can't present your work in a way that মানে তারা ভালোভাবে যদি বুঝতে না পারে, then how can you spread your work, right? পাবলিশ করতে পারলে ঠিক আছে, তোমার ওয়ার্কটা যদি ওরা বুঝতেই না পারে, কিছু যে কি করলো কিছুই তো বুঝলাম না, তাহলে তখন তো তোমার এই পেপারটা কেউ পড়েও দেখবে না। মানে আগে তো ইন্টারেস্টটা আসতে হবে, রাইট? দ্যাটস ওয়াই ইউর প্রেজেন্টেশন স্কিল নিয়ে প্রেজেন্টেশন করতে গিয়ে অনেকে নার্ভাস ফিল করে, এটা আমি জানি। আমি নিজে একসময় করতাম। এখন তো মনে হয় আসলে প্রেজেন্টেশন দিতে হয়, আমাদের সময় দিতে হইতো না, আমাদের সময় প্রেজেন্টেশন ছিলই না। এখন আমি শুনছি যে বেশ কয়েকটা কোর্সে হয়তো দিতে হয়। তো প্রেজেন্টেশন প্র্যাকটিস করা এটা একটা ইম্পর্টেন্ট থিং। নার্ভাস লাগে আমি জানি, এটা অনেক ওয়ে আছে, অনেক টেকনিক আছে নার্ভাসনেসটা দূর করার জন্য। ওগুলো করতে পারলে এটা আস্তে আস্তে মোটামুটি প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যায়, বাট এগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো কাজে আসবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ওই একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং এর কানেকশন ক্রিয়েট করার জন্য আপনার কি কিছু টিপস আছে আমাদের জন্য? বাংলাদেশের ক্ষেত্রে তো আমার কোনো টিপস নাই অ্যাকচুয়ালি, বাংলাদেশে আমি জব করি নাই, সো বাংলাদেশে আমার অ্যাব্রোডের জন্য। বাট ইউএসএ তে বাংলাদেশি কমিউনিটি গুলা, মিশিগানে একটা কমিউনিটি আছে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন নেটওয়ার্কিং সেশন আয়োজন করে, ওখানে সব বাংলাদেশিরা আসে, নেটওয়ার্কিং হয়। দ্যাটস ওয়ান ওয়ে। ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং এর চেয়ে একাডেমিক নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো আসলে ইউ হ্যাভ ফাইন্ড বিভিন্ন পোস্টিং খুঁজে টুজে ওদেরকে তুমি তোমার অ্যাপ্লাই করবা, ইন্টারভিউ হবে, এরকম ব্যাপারটা, তাই না? এখানে তেমন না যে তুমি নেটওয়ার্কিং করলে আর তোমাকে খুঁজে নিয়ে নিত। একাডেমিয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং এর ওয়ে হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ মাস্টার্স অর পিএইচডি, এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা অনেক কাজে আসে। কেন কাজে আসে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার প্রফেসরের আন্ডারে আমার প্রফেসর অন্য আরো স্টুডেন্ট নিছে ফ্রম মাই রেকমেন্ডেশন, আমি চিনি এরকম মানুষকে, তাই না? এখন কেন নিছে? বিকজ আমার প্রফেসর তো তাদেরকে চিনে না, আমি চিনি।
আমার প্রফেসরের কাছে তো মানে আমার পিএইচডি সুপারভাইজারের কথা বলতেছি, তার কাছে তো প্রতিদিন হান্ড্রেডস অফ ইমেলস আসে, এখন এত ইমেল তার পড়ার সময় নাই, যার কারণে হি প্রিফার্ড টু টেক সামওয়ান যে একটা রেকমেন্ডেশন থেকে আমি নিলাম, ব্যাপারটা এরকম। সো তোমাদের যদি এমন কোনো সিনিয়র থাকে যে অলরেডি বাইরে আছে, পিএইচডি করতেছে এবং তার সুপারভাইজার স্টুডেন্ট খুঁজতেছে, ইউ শুড রিচ আউট টু দেম অ্যান্ড সে যে আমি ইন্টারেস্টেড, আপনি একটু আমাকে বলে দেখেন বা আমার সিভিটা ফরওয়ার্ড করেন। তখন ওই প্রফেসর সিভিটা দেবে, কারণ প্রফেসররা কিন্তু ইমেল পড়ার টাইম থাকে না, এত ইমেল কিন্তু পড়ে না, সবার ইমেল পড়েও দেখে না। কিন্তু পরিচিত কেউ যদি রেকমেন্ড করে তারটা ঠিকই রিয়া করবে এবং সেখানে মানে একটা হাই চান্স থাকে নেওয়ার। ঠিক আছে, অনেকে এভাবেই অ্যাকচুয়ালি যাচ্ছে। সো ইউ শুড রিচ আউট টু দেম। বিভিন্ন মানে যদি আননোনও হয়, জাস্ট রিচ আউট করতে তো সমস্যা নাই। যেমন একটা বাংলাদেশি আছে, একজন বাংলাদেশি লেটস সে আসানুল্লাহ না, মানে অন্য একটা ইউনিভার্সিটি সে আন্ডারগ্রেড করছে, সে এখানে পিএইচডি করতেছে বা মাস্টার্স করতেছে, এবং তুমি তাকে রিচ আউট করে তাকে বলবা যে মানে আমি ইন্টারেস্টেড, আমি এখানে এই ল্যাবে ঢুকতে চাই বা আপনার ল্যাবে আমি জয়েন করতে চাই, কোনো ওপেনিং আছে কিনা বা ফ্যাকাল্টির কাছে সিভিটা আমার দেওয়া যাবে কিনা, তাকে সিভিটা দিয়ে দিবা, বলবা যে তার সে ফরওয়ার্ড করতে পারবে কিনা। ইউ শুড ট্রাই দিস স্টেপস। মানে ট্রাস্ট মি, এই স্টেপস দিয়ে অনেক স্টুডেন্ট আসতেছে। ওকে ভাইয়া। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে। জি ভাই, লাস্ট একটা কোশ্চেন ছিল। আচ্ছা, যে হায়ার স্টাডিজ নিয়েছিল, যে হায়ার স্টাডিজে যারা আসলে যেতে চায় তাদের আসলে দুটো কোয়েশ্চেন বেসিক্যালি। রিসার্চ নিয়ে কাজ তাদের আসলে কোন সময়টা থেকে শুরু করা উচিত, এবং একদম যদি আপনি যে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এরকম কোনো একটা স্টুডেন্টের কথা চিন্তা করেন, শুরু থেকে কি আসছে আসলে কিভাবে তার লাইফস্টাইলটা সাজালে তার আসলে 4 বছর পরে তার জার্নিটা সহজ হবে, এই কোয়েশ্চেনটা ছিল আমার। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ থার্ড ইয়ারে ফোর্থ আসার পর আমার কাছে মনে হইতো যে আই উইশ আই কুড হ্যাভ ডান থিংস ডিফারেন্টলি, এটা আমার কাছে মনে হয়েছিল। রিসার্চটা কখন থেকে শুরু করা, এটা খুবই মানে এটা আমি পার্সোনালি তো আমার আন্ডারগ্রেডের রিসার্চ কোনো কাজে আসে নাই, বাইরে আসছে কোনো হেল্প করে নাই, কিছুই করে নাই। সো এই কোয়েশ্চেনটা হয়তো আই এম নট দ্য বেস্ট পার্সন টু অ্যান্সার। আমি হয়তো আমার মানে একটা অপিনিয়ন দিতে পারি। অপিনিয়নটা হচ্ছে যে রিসার্চটা যত মানে ফোর্থ ইয়ার একটা পয়েন্টে তো আমাদের এটা করতে হয়, কিন্তু বেশি দেরি করে ফেললে তাড়াহুড়ো করে অত ভালো হয় না। ঠিক আছে, আগে নিয়ে যদি অ্যাটলিস্ট কনসেপ্টটা নিয়ে আমাদের যদি আগে আর্লি শুরু করা যায়, তাহলে আমরা অনেক সময় পাবো। কারণ কনসেপ্ট নিয়ে কথা বলতে তো সমস্যা না, আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা মারার সময় আছে, কিন্তু ওই সময়ের মধ্যে আমরা যদি বসে অ্যাটলিস্ট কনসেপ্টটা ডেভেলপ করা শুরু করি অনেক আগে থেকে, দ্যাটস এ গুড থিং। অবভিয়াসলি যত আগে থেকে পারা যায় অবশ্যই এটা ভালো, আগে করলে সময় বেশি পাওয়া যাবে। আর ব্যাপারটা এমন না যে আগে করার সময় নেই, আগে করার সময় আছে। জিনিসটা এরকম, যেটা এমন না যে কোনো পরীক্ষা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করবো, এটা গুগলে কিছুক্ষণ সার্চ করলাম, কয়েকটা লিটারেচার রিভিউ করতে হবে, পেপার পড়লাম, ফ্রেন্ডরা মিলে বসে ব্রেইনস্টর্মিং করলাম যে কি করা যেতে পারে। এটা যত আর্লি করা যায় তত ভালো, করলে ভালো। ইটস লাইক আ গ্রে এরিয়া, এটা নিয়ে অতটা বেশি বলার কিছু নাই আমার। আর সাজানোর ব্যাপারটা 1-1 থেকে আমরা যেটা সবচেয়ে বড় ভুল করি সেটা যে অনেকগুলো কোর্সকে আমরা অতটা গুরুত্ব দিই না। মনে করি যে শুরুর দিকে আমাদের ম্যাক্সিমামেরই দেখা যায় 1-1-1 রেজাল্ট অত ভালো হয় না, লাস্টের দিকে গিয়ে অনেকে ভালো করে। তো আমাদের ওই শুরুর দিক থেকে একটু সিরিয়াস হয়ে যদি আমরা কঠিন কোর্সগুলো একটু করি, যেমন ধরো আমরা পিএলএ, এখন জানি না এখন কি 14 ডেজের পিএলই চলে নাকি এখনো বেশি চলে, আই ডোন্ট নো এখনকার সিচুয়েশন কি। 21 ডে। ও 21 ডেজ। আমাদের এবার হচ্ছে 21 ডেজ দিয়েছে। আচ্ছা, আমাদের সময় যাই হোক আন্দোলন করে আমরা বাড়াইতাম, যাই হোক এনিওয়েজ। তো এই পিএল এর আগে খালি পড়তাম, সারা বছর কিছু পড়তাম না। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে ঠিক আছে, তোমরা তোমাদের সিজিপিএ মেনটেন করার জন্য, একটু ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা, বাট ওইটা করতে গিয়ে তোমরা যদি অনেক কিছু না শিখো, দ্যাটস আ বিগ ইস্যু।
আমি যেটা বলবো, কিছু কিছু কোর্স আছে যে কোর্সে আমরা কিছু শিখি না। আমি আমার একটা এক্সাম্পল দিতে পারি, আমি সি প্লাস প্লাস কোর্সে আমি কিছু শিখি নাই, আমি প্রোগ্রামিং শিখি নাই, ঠিক আছে? এরকম কিছু সিমিলার অনেক কোর্স আছে যে কোর্সগুলা, বা মেশিন লার্নিং নিয়ে আমি এখন জানি না কোনো কোর্স আছে কিনা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বা সিএসসি ডিপার্টমেন্টে, বা কিছু কিছু কোর্স যেগুলা নতুন আসছে, যেগুলো অনেক বেশি টেকনিক্যাল স্কিল বেসড, হয়তো ফ্যাকাল্টি অত ভালো পড়ে নাই, ওই কোর্সগুলোতে আমি বলবো তোমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখবা। কিছু কিছু কোর্স আছে ওগুলোর ইউটিউব টিউটোরিয়াল এত ভালো যে ওদের ফ্যাকাল্টি থাকা না থাকে একই কথা। আমি পার্সোনালি এরকম অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে দেখছি যেগুলো অনেক কাজে আসবে। মানে এটা আসলে এক একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এক এক রকম, বাট মানে এখন এত বেশি অ্যাক্সেসিবল সবকিছু, ওগুলো থেকে অ্যাটলিস্ট কনসেপ্টটা যদি তোমরা মানে বুঝে নিতে পারো তখনকার সময়, দেন ইন দ্য ফিউচার লাইক 5-6 ইয়ার্স পরে ওই আন্ডারস্ট্যান্ডিং গুলো তোমাদের কাজে আসবে। এই জিনিসটা বলবো যে তোমরা এই জিনিসটা মিস আউট করো না আর কি, ঠিক আছে? যখন কোনো কোর্স করবা, ওই কোর্সে যদি ফ্যাকাল্টির কাছে কিছু না বুঝো, try to understand the main concepts from like watching YouTube tutorials or online documentations, এগুলো থেকে তোমরা অ্যাটলিস্ট তখনই যা বুঝার তোমরা নিজেরা বুঝে নেওয়ার ট্রাই করবা আর কি, ঠিক আছে? কারণ পরে আসলে এটা নিয়ে অনেক প্রবলেম হয়, পরে মনে হয় যে এটা কেন বুঝলাম না, তখন করছিলাম কিছু, তখন কেন শিখলাম না, রিগ্রেট আসবে। জাস্ট ওই রিগ্রেটের দরজাটাই বন্ধ করে দাও, এটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ভাই এখানে এই কোয়েশ্চেন গুলো ছিল আসলে আমাদের। তো খুব সুন্দর করে বুঝিয়েছেন জিনিসটা, আমাদের আমাদের আপনার জুনিয়রদের খুব কাজে লাগবে আশা করি। তো তাসিন ভাই, ফাতা ভাই কিছু বলবেন, শেষ করবেন? আমাদের হয়তো নেটের ইস্যু হচ্ছে, তো নেটের ইস্যু হচ্ছে হয়তো বা। তো ভাই আমরা আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ শিওর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আই হোপ ইনশাআল্লাহ সবার কাজে আসবে। এবং লাইক এখন তো অনেক স্টুডেন্টরাই তো বাইরেও আসতে চাচ্ছে বা দেশেও অনেক ভালো জায়গায় যেতে চাচ্ছে, তো আমি আশা করি সবাই ভালো করবে, এটাই আর কি। এবং যতটা সম্ভব চেষ্টা করছি হেল্প করার। সো ইয়া, ঠিক আছে ভাই, তাহলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সামনে আবার কোনো সময় আবার বসবো। ওকে শিওর। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম।